নামাজে যান, আজান দিয়েছে। এখন এভাবে শুয়ে থাকলে তো হবে না, নামাজে তো যেতেই হবে। আজান তো এইমাত্র দিল, একটু রেস্ট করে তারপর যাই। রোজার দিন আপনার তো এখানে শুয়ে থাকলে চলবে না। রোজার সময় আজান দেওয়া মাত্রই মসজিদে যাওয়া উত্তম। রোজার সময় বলতে রোজা না থাকলেও যাওয়া উচিত। আচ্ছা যাচ্ছি, আর বকবক করতে হবে না। তুমি নামাজ পড়ে নাও, আমি নামাজ পড়ে এসে তারপর গল্প করব। তারপর উনি চলে গেলেন মসজিদে। আমি উজু করে এসে নামাজ পড়ে নিলাম। আমার নামাজ পড়া শেষ হতেই পেছনে ফিরে দেখি উনি এসে হাজির। ব্যাপারটা বুঝলাম না, আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। প্রতিদিন তো লেট করে আসে, কি হলো আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? সমস্যা হয়েছে কিছু নাকি? আজকে একটু লেট করে গিয়েছিলাম তো, গিয়ে দেখি নামাজ শুরু হয়ে গেছে, তো নামাজ পড়ে সুন্নত পড়ে চলে আসলাম, তাই আজকে বেশিক্ষণ সময় লাগেনি। এই জন্য আপনাকে বললাম যে তাড়াতাড়ি যান, তাহলে নামাজটা একটু বেশি করতে পারবেন। এরকম খামখেয়ালি হয়ে যাচ্ছেন কেন দিন দিন, বুঝতেছি না। আচ্ছা আর হবে না, এবারের মতো মাফ করে দাও। এখন থেকে সময় মতো চলে যাব, মসজিদে আর দেরি করব না। আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদের যা আদেশ নির্দেশ দিয়েছে আমাদের সেগুলো পালন করা উত্তম কার্য। আর যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, যেগুলো আমাদেরকে পানাহার করতে মানা করেছে, সেগুলো আমরা কোনো ক্রমে পানাহার বা বাজে কাজে লিপ্ত হব না। হ্যাঁ আমরা মুসলিম, আমাদের অনেক কিছুতে সুবিধা আছে। আমরা মুসলিম হয়ে অনেক প্রাউড ফিল করি, কারণ একমাত্র আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার স্বাধীনতা দিয়েছে এবং শুধু আমল করতে বলেছে আমাদের, আর আমাদের জন্য পরকালে জান্নাত তৈরি করে রেখেছে। আমরা যদি ভালো কাজ করে যাই এই দুনিয়াতে, এই পৃথিবীর বুকে, তাহলে আমরা পরকালে জান্নাতবাসী হব। আর যদি খারাপ কাজ করে যাই তাহলে পরকালে জাহান্নামবাসী হব। আর জাহান্নামে যে এত কষ্ট, সেটা একজন জীবিত মানুষ কখনো বুঝতে পারবে না যদি সে মারা না যায়। আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতবাসী ছিল, কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালামের একটা ভুলের কারণে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সেই ভুলটা করার পেছনে একজন ব্যক্তি ছিল যাকে আমরা শয়তান বলে চিহ্নিত করি। আমরা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করব, কখনো শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর বিধান থেকে সরে যাব না। সহিহ হাদিসে বর্ণিত আছে, যখন তোমাদেরকে কোনো মেয়ের সঙ্গে প্রয়োজন হবে তখন বিয়ে করে নাও, কারণ বিয়ে করার আগে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যা করবে তাই জেনা হয়ে যাবে, আর জেনা অনেক বড় একটা পাপ। আমরা জিনার কাজে লিপ্ত না হয়ে বিয়ে করে নেব এবং আমাদের গোপন অঙ্গকে হেফাজত করব সব সময়। মহান আল্লাহ তাআলা বলেছে, তুমি তোমার পর্যাপ্ত বয়সে বিয়ে করো, আহারের ব্যবস্থা আমি করে দেব। আর এখন সবকিছু উল্টা হয়ে গেছে, দেখো সবাই এখন আহারের জন্য টাকার পিছনে ছুটে। আহারের জন্য টাকার পিছনে ছুটতে গিয়ে কত যে জিনার কাজে লিপ্ত হয়ে যায় কেউ বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। আচ্ছা, আজকে বিকেলে কি আমাকে একটু ঘুরতে নিয়ে বের হবেন? অনেক দিন থেকে ঘুরতে বের হই না, তাই বোরিং লাগতেছে। আমাকে নিয়ে কি একটু বের হওয়া যাবে? অবশ্যই, কেন নয়। তুমি বোরকা পরে রেডি হয়ে থেকো, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে নিয়ে বের হব। কোথায় যাওয়ার কথা হচ্ছে বৌমা? আসলে আম্মু, বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি, তাই আপনার ছেলেকে বললাম একটু বাড়ির আশেপাশে ঘুরে নিয়ে আসতে। সেটা তো অনেক ভালো কথা, যাও ঘুরে বেরিয়ে আসো। আর হ্যাঁ, ইফতারের আগে বাসায় ফিরে এসো, সবাই মিলে ইফতার করব, দেরি যেন না হয়। আমি তাহলে আজকে ইফতার রেডি করি, তুমি ঘুরে আসো। আম্মু, আমি যাব আর আসবো, বেশিক্ষণ দেরি করব না। আপনাকে কষ্ট করে ইফতার তৈরি করতে হবে না, আমি এসে তৈরি করব। তুমি তো সবসময় ইফতার তৈরি করো, তাই না? আজকে না হয় আমি করি, আমারও তো ইচ্ছে করে ইফতার তৈরি করতে। আমি জানি আম্মু, আপনার সাথে আমি তর্কে পারবো না, তাই আপনার সাথে আমি তর্কে জড়াতে চাই না। কখনো আল্লাহ যেন ভুলেও আমার দ্বারা এই কাজ না করায়। তোমার মতো লক্ষ্মী বৌমা যদি সবার ঘরে ঘরে থাকতো, আজকে নিশ্চিন্তে থাকতে পারতো শাশুড়িগুলো। আম্মু কি যে বলেন, আমি শুধু আমার দায়িত্বগুলো পালন করি। হাদিসে বর্ণিত আছে, বলেছেন যখন বাবা মার ঘরে থাকবে তখন তাদের সেবা যত্ন করো, কিন্তু যখন শ্বশুর শাশুড়ির ঘরে যাবা তখন শ্বশুর শাশুড়িকে মায়ের মতন দেখো, তাহলে সংসারে সুখ শান্তি থাকবে। তাই তো বললাম, তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে যদি সবার ঘরে বৌমা হয়ে যেত। কি আম্মু, বৌমার এত প্রশংসা করতেছো আজকে, ব্যাপার কি? চুপ থাক, মুখ ফোড়া কথাকার। আমি কি কখনো আমার বৌমার বদনাম করেছি নাকি, যে আজকে প্রশংসা করতেছি যার জন্য তুই অবাক হচ্ছিস? আমার তো মনে হয় তোমার বৌমা একটা খাটাস। আমার সাথে যে ব্যবহারগুলো করে তাদের তো মনে হয় না সে শান্তশিষ্ট। মুখ সামলিয়ে কথা বলবি। আমার বৌমাকে কটু কথা বলার সাহস হয় কি করে তোর? আম্মু যেটা সত্যি আমি সেটাই বলতেছি,
আমার সাথে একদম খাটাসদের মতো ব্যবহার করে, সব সময় ঝাড়ি মারে, সব সময় গালিগালাজ বকাঝকা করে। আম্মু সব মিথ্যা। আমি শুধু তার দায়িত্ব তাকে পালন করতে বলি, সঠিক সময়ে সঠিক কাজ করতে বলি, তাই আমি ওনার কাছে খারাপ। ছি মাহি, এসব কি শুনতেছি? সত্যি নাকি? কান ছিঁড়ে ফেলবো যদি আর কোনোদিন এরকম ব্যবহার করেছিস। জানেন আম্মু, আজকে ওনাকে নামাজের সঠিক সময় ডাক দিয়েছিলাম, উনি আমার সাথে কথা বলে লেট করে গিয়েছে। গিয়ে দেখে জামাত শুরু হয়ে গেছে। বলেন তো আমার এখন কি করা উচিত ওনাকে? এর জন্য মাহিনকে শাস্তি পেতে হবে। আজকে ইফতারের পর তার শাস্তি হবে। এখন যাও, তোমরা ঘুরে আসো। তারপর আমি আর উনি দুজনে বেরিয়ে পড়লাম আমাদের এলাকার পরিবেশ দেখতে। একদম নিরিবিলি আমাদের এলাকা। পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। ধরলা নদীর মাঝে একটা চরের ওই সাইডে ব্রহ্মপুত্র নদী। আর সব থেকে একটা চমৎকার দৃশ্য আছে, আমাদের এখানে যে ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত হয়েছে, আমাদের এলাকা থেকে কিছুটা দূরে গেলেই সেটা দেখতে পাওয়া যায়। পরের দৃশ্যটা যে এত সুন্দর সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। এই নদীর পানি আর ও নদীর পানির সাথে কখনো মিশে যায় না। আল্লাহ তাআলার কি কুদরত! এক নদীর সাথে অন্য নদীর পানি মিল থাকে না। এক নদীর পানি যদি কাদাযুক্ত থাকে তো অন্য নদীর পানি একদম কাদা মুক্ত হয়ে থাকে। দেখতে কি সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না। বন্যার সময় তো আরো সুন্দর হয়ে ফুটে ওঠে দৃশ্যটা। এত মনোযোগ দিয়ে কি এমন চিন্তা করতেছে আমার মহারানী, জানতে পারি? তেমন কিছু না, আসলে ভাবতেছিলাম যে আমাদের আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর, তাই না? আল্লাহ তাআলার প্রকৃতির সৃষ্টি করেছে আমাদের জন্য দৃষ্টিনন্দন। আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো সৌন্দর্যগুলো সৃষ্টি করেছে, যা বলে প্রকাশ করা যাবে না। চলুন তো আজকে নদীর ধারে গিয়ে বসে জলধারা দেখব। অনেক দিন থেকে দেখা হয় না, কি সুন্দর দেখতে, তাই না? চলেন, আজকে মিস করতে যাচ্ছি না। আচ্ছা চলো, নদীর ধারে গিয়ে বসবো। প্রকৃতির হাওয়া এসে আমাদের গা জড়িয়ে দিয়ে যাবে। কতদিন ধরে নদীর ধারে গিয়ে বসি না, চলো আজকে যাব। তারপর উনি আর আমি হেঁটে যেতে লাগলাম নদীর পাড়ে। পরন্ত বিকেলে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আমরা একে অন্যের হাতে হাত রেখে হেঁটে চলেছি, দুজন চুপচাপ, কেউ কোনো কথা বলতেছি না, শুধু প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছি। আমাদের বাসা থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই ধরলা নদী পাওয়া যায়। ধরলা নদী পার হয়ে আবার 15 থেকে 20 মিনিট হাঁটলে ব্রহ্মপুত্র নদ দেখতে পাওয়া যায়। ধরলা নদীর থেকেও ব্রহ্মপুত্র নদ দেখতে অনেকটা মনোমুগ্ধকর। পানিতে নতুন জোয়ার উঠেছে, দেখেছেন? পানিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। বৈশাখ মাস পড়ে গেছে, এখন তো পানির জোয়ার ভাটা শুরু হয়। সেটাই তো দেখতে পাচ্ছি, পানিতে জোয়ার ভাটা শুরু হয়ে গেছে, নতুন রূপ নিচ্ছে নদীটা। পানি ছাড়া যেন নদীর বুক শূন্য হয়ে আছে। কিছুদিন পর আবার ভরাট হয়ে যাবে। যখন ভরাট হয়ে যাবে তখন দেখতে আরো আকর্ষণীয় হয়ে যাবে, তাই না? যে কোনো জিনিস যেমন তোমাকে দিয়ে ধরো না, তুমি যখন বোরকা পরে না থাকো তখন তোমাকে কত বাজে দেখা যায়, আর যখন তুমি বোরকা পরো তোমাদের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। খোলা জিনিসে কখনো সৌন্দর্য বৃদ্ধি পায় না, আবদ্ধ জিনিসে সবসময় সৌন্দর্য বৃদ্ধি পায়, এটাই বাস্তবতা। চলো হাত দিয়ে পানিগুলো স্পর্শ করি, দেখবে আরো ভালো লাগবে। চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাব নিচে। যেতে ইচ্ছে করতেছে কিন্তু ভয় করতেছে, যদি আপনি আমাকে দুষ্টুমি করে ভিজায় দেন। আরে না, এরকম কিছু হবে না, পাগল হয়ে গেছো? তুমি রোজা, তারপর তোমাকে দেখে ক্লান্ত লাগতেছে, এরকম করা ঠিক হবে না। নিচে আসো, এমনিতেই পানিগুলো স্পর্শ করব, দেখবে যে মনের মধ্যে শান্তি বিরাজ করবে। ভরসা করো আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ভরসা করব না তো কাকে ভরসা করব? আর আপনি যেটা বলেন সেটা করেন, আমি ভালো করে জানি। যেহেতু বলেছেন আমাকে নিয়ে যাবেন না, আমি আপনার উপর বিশ্বাস রাখতেই পারি, কারণ আপনি যেটা করবেন ভেবে চিন্তে করবেন। তারপর উনি আমার হাত ধরে আস্তে আস্তে নিচে নামাচ্ছেন। আমার মনে কেমন জানি একটা উন্মাদনা কাজ করতেছে। নদীর পানিও স্পর্শ করেছি, কিন্তু কখনো প্রিয় মানুষটার সাথে এভাবে হয়নি, আজকে প্রথম। তারপর দুজনেই নদীর বুকে চলে আসলাম। নদীর বুকে বলতেছি কারণ সুন্দর একটা নদীর বুকে বালুচড়া পড়েছে, যেখানে এখনো পানি হয়নি। উনি একটা ঘাটে থাকা নৌকো করে আমাকে সেখানে নিয়ে গেলেন। চারদিকের জলধারা আর মাঝখানে আমি আর উনি। প্রকৃতিটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে, মন চাচ্ছে যে এখান থেকে ফিরে না যাই, এখানেই থেকে যাই। সূর্যটা একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে, রক্তবর্ণ ধারণ করেছে পানির উপর। সূর্যের আলো পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়তেছে। দৃশ্যটা আরো মোহনীয়
হয়ে উঠেছে আমাদের কাছে। এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না। চলো, সন্ধ্যা হতে চলেছে, আর এখানে থাকা যাবে না, এখন বাসায় ফিরে যেতে হবে। আর কিছুক্ষণ এখানে থাকি, ভালো লাগতেছে তো, কতদিন পর আসলাম, আর একটু থেকে যাই না। বুঝেছি, কিন্তু থাকা তো যাবে না। আম্মু বাসায় একা টেনশন করবে আমাদেরকে নিয়ে। চলো, পরে আরেকদিন আসবো, এখন যাই। কিছু না বলে চুপচাপ নৌকায় উঠে বসলাম। কোনো কথা বলতেছিলাম না, মুখ গোমড়া করে রইলাম। দেখলাম উনি বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বুঝলাম যে ওনার মন খারাপ হয়েছে, কারণ আমার মন খারাপ দেখলে ওনার আর মন ভালো থাকে না। সেটা অনেক আগে থেকে আমি জানি। কি আর করার, সন্ধ্যা যেহেতু হয়েছে, বাসায় তো যেতে হবেই। তাই আমি নিজের মনটাকে শান্ত করতে লাগলাম। আমি জানি তোমার মন খারাপ, এখন কি করব বলো? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার উপর রোজা আছি। এখন যদি বাসায় না যাই তাহলে তো আম্মু নিশ্চয়ই টেনশন করবে। তুমি তো চেনো আম্মুকে। কই, আমি তো মন খারাপ করিনি, এমনিতেই মুখ বন্ধ করে রেখেছিলাম। তাই হয়তো তুমি মনে করেছো মন খারাপ করেছি। আমি তো একদমই মন খারাপ করিনি। আমার কাছ থেকে আর লুকাতে হবে না, আমি ভালো করে চিনি তোমাকে, বুঝছো? তোমার মুখ দেখলেই বুঝতে পারি সেই ক্ষমতা আমার হয়েছে পাগলি। বাদ দাও ওসব কথা, এখন চলো বাসায় যাই। আম্মু একা কি করতেছে কে জানে, তাড়াতাড়ি চলো। দেখো, সূর্যটা একদম হেলে লাল বর্ণ ধারণ করেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। অর্ধেক তার তলিয়ে গেছে, আর অর্ধেক অবশিষ্ট রয়েছে। দেখতেছি তো, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর এই পরিবেশটা যেন কখনোই শেষ না হয়ে যায়। এটা মহান আল্লাহ তাআলার নির্দেশেই চলবে। তুমি আমি বললে সেটা তো সম্ভব না, তাই না? সেটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা যাকে যেভাবে নির্দেশ দিয়েছে তাকে সেই নির্দেশ অনুযায়ী চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। হয়েছে, এখন চলো বাসায় যাই। গিয়ে ফ্রেশ হয়ে ইফতার করে নামাজ পড়ে তারপর আম্মুকে নিয়ে তিনজনে মিলে গল্প করব। চলো। তারপর দুজনে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আম্মু রান্নাঘরে, আমিও রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু, কি বানাইতেছো এখন? দেখি, আমাকে দেখাও। কই, তেমন কিছু না, তোমাদের দুজনের ফেভারিট ডিশ তৈরি করতেছি। কি দরকার ছিল এত কষ্ট করার? না করলেই তো পারতে। তোমাকে বাসায় রেখে গেলাম যে তুমি বসে থাকবে, আর এখন দেখি তুমি রান্নার কাজে ব্যস্ত। ক্লান্ত লাগে না তোমার? ছেলে মেয়ের জন্য কখনো যদি কোনো কিছু করতে পারি, তাহলে সেখানে ক্লান্তি নামক জিনিসটা উধাও হয়ে যায়। কোনো ক্লান্তি লাগবে না আমার। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এই সময়ে রান্নার কাজটা শেষ করি। আমার ফ্রেশ হতে হবে না, এখন তুমি বাইরে যাও। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত। তুমি বাইরে যাও, বাকি কাজটুকু আমি করে নিচ্ছি। বাহ, তোমাদের দিন দিন যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। মনে হচ্ছে আমি একজন মেয়ে, আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে কেউ। এত জ্বালাতন কিন্তু ভালো লাগে না, বুঝেছেন? অন্যের ভালোবাসা দেখে এত জ্বলবেন না, তাহলে ভালো হবে না কিন্তু আপনার। আমি জ্বলতে চাই না, কিন্তু আমার মনে ইচ্ছে করে বারবার জ্বলতে থাকি, কারণ এই ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগে। অনেক হয়েছে, এখন গিয়ে নাস্তা টেবিলে বসে পড়। আমরা দুজন ইফতার তৈরি করে টেবিলে দিচ্ছি। এখানে থেকে তোর কোনো কাজ নেই। যাচ্ছি তো। আম্মু, এত তাড়া দিচ্ছ কিসের জন্য? আমি কি তোমাদের সাহায্য করার জন্য এসেছি, নাকি আমি তো দেখতে এসেছি? অলস মানুষ এর থেকে আর কি করতে পারে? এটাই তো করতে পারে। হ্যাঁ, দেখো, খোঁটা মেরে কথা বলবে না বলে দিলাম। এখন কিন্তু এমনিতে অনেক ক্লান্ত লাগতেছে, খোঁটা দিলে ভালো হবে না। আম্মু, দেখেছো তোমার ছেলে সব সময় ঝগড়ার জন্য শুধু বাহানা খুঁজে বের করে। এটা কিন্তু ভালো না, আমি ঝগড়া করতে পারবো না এখন। আম্মু, তুমি বলো, এরকম কথা কি কারো গায়ে সহ্য হয়? তুই যাবি এখান থেকে নাকি মাইর খাবি? চলে যা এখান থেকে, আমাদেরকে আমাদের মতো কাজ করতে দে। তোকে এখানে কে আসতে বলেছে শুনি? সেটাই তো, তোমাকে এখানে কে আসতে বলেছে? আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমাকে কেউ পাত্তা দিচ্ছ না এখন? আচ্ছা, আমিও দেখাবো। তারপর সেখান থেকে চলে আসলাম। আসলে আমি ইচ্ছে করেই ঝগড়াটুকু করতে এসেছিলাম। মাঝে মাঝে ঝগড়া করলে নিজের মাইন্ড ফুরফুরা থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইফতারের সময় হয়ে এসেছে। সামনে তাকিয়ে দেখি আমার বউ জুসের গ্লাস হাতে নিয়ে আমার সামনে উপস্থিত। আমি শুধু তার দিকে তাকিয়ে একটু চোখ দিয়ে ইশারা করলাম যে পরে খবর আছে। সে আমাকে মুখ ভেঙচি দিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেল। একটু পর দেখলাম আম্মু এবং আমার বউ দুজনেই চলে আসলো। আমার বউ তার চোখ দিয়ে ইশারা করতেছে আর মুখ দিয়ে ভেঙচি কাটতেছে আমাকে রাগানোর জন্য। আমি শুধু মুচকি হাসি। তার বাচ্চামি স্বভাব দেখে দেখি কতক্ষণ করতে পারে সে এই রকম। আমিও শুধু তাকে একটু উৎসাহিত করতে লাগলাম। যেই দেখি সে কতক্ষণ এরকম করে চলতে পারে,
আমি আম্মুকে একবার ইশারা করে বললাম তার বৌমার দিকে তাকাতে। আমার বউ যখন আমাকে ভেঙচি কাটছিল সেই অবস্থায় আম্মু আমার বউয়ের দিকে তাকালো। আমার বউ আম্মুর চোখে চোখ পড়তেই দেখি থ হয়ে গেল। কি দেখতে পেলে আম্মু তুমি? বলো আমাকে, এখানে কি আমার কোনো দোষ আছে? দেখেছো বিনা দোষে তোমার লক্ষ্মী বৌমা আমার সাথে কি করে? আম্মু, আমি তো শুধু একটু মুখটা নাড়াচাড়া করতেছিলাম। আমি কি তাকে ইচ্ছে করে মুখ দেখাচ্ছি নাকি? তিনি আমার মুখের দিকে তাকাচ্ছে বিধায় দেখতে পাচ্ছে। সেটাই তো, তুই আমার বৌমার মুখের দিকে তাকিয়ে আছিস কিসের জন্য? নির্লজ্জ থাকার, খাবারের দিকে চোখ দে। আচ্ছা, আমি মেনে নিলাম আমার সব দোষ, তোমার বৌমার কোনো দোষ নেই, কিন্তু তার যে কি হাল হবে আজকে আমি ভাবতে পারতেছি না। এখন আজান দিচ্ছে, সবাই ইফতার শুরু করে দাও। তারপর সবাই মিলে ইফতার করে নিলাম। আমি ইচ্ছে করে ওনার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটেছি, কিন্তু কে জানে উনি আমার শাশুড়ি আম্মুকে ইশারা করে জানিয়ে দেবে। একটু হলেই তো ধরা খেয়ে যেতাম। কোনো রকমে বেঁচে গেলাম। ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ রাতের জন্য রান্না করতে হবে। রাতের রান্না শেষ করে বেরিয়ে আসলাম। এসে তারাবির নামাজ পড়ার জন্য ওযু করে আসলাম। এসে দেখি উনি এখনো বাসায়। বুঝলাম না, আজান দিয়েছে, উনি এখনো বাসায় কি করে? এখনো বাসায় যে আপনি নামাজে যাবেন না? আজান তো দিয়ে দিয়েছে। আজকে মসজিদে যেতে ইচ্ছে করতেছে না, আজকে বাসায় নামাজ পড়ি কেমন? কোনো রকম বাহানা চলবে না। মসজিদে যাবেন, নামাজ পড়বেন, তারপর চলে আসবেন। তার আগে আপনার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। প্রতিদিন তো যাই, আজকের জন্য একটু স্যাক্রিফাইস করলে তো হয়, তাই না? আজকে একটু বাসায় পড়ি। আমি কিন্তু এক্ষুনি আম্মুকে ডাকবো, বলে দিলাম। যাবেন কি না? আরে বাবা, যাচ্ছি তো, আম্মুকে ডাকার কি আছে? আমি তো যেতে চাইছিলাম, তুমি তো। সেটা আমি ভালো করেই জানি। এখন বাহানা বাদ দিয়ে চলে যান, মসজিদে নামাজ পড়ে তারপর আসবেন। তারপর উনি মসজিদে চলে গেলেন আর আমি বাসায় নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখি আম্মু নামাজ শেষ করে তার রুম থেকে ড্রয়িং রুমে চলে আসলো। আমিও সেখানে গিয়ে বসলাম। কি অবস্থা এখন আপনার? সব ঠিক আছে তো? সুস্থ আছেন তো নাকি? হ্যাঁ, আমি একদম পুরোপুরি সুস্থ আছি। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি মাথা নাড়িয়ে না সূচক জবাব দিলাম। এভাবে আমাদের বউ শাশুড়ির গল্প চলতেছিল। নামাজ শেষ করে এসে উনিও আমাদের দলে যোগ দিলেন। আজকে এত লেট করে বাসায় ফিরে আসলেন, ব্যাপার কি? নামাজ শেষ করেই তো আসলাম। নামাজ শেষ হয়েছে, বাসায় চলে আসলাম। সেখান থেকে আর আমি কি করব? নামাজ শেষ না হলে বাসায় আসবো কি করে আমি? তার মানে এতদিন আপনি নামাজ শেষ হওয়ার আগেই চলে এসেছিলেন, তাই তো? নামাজে গিয়েও ফাঁকিবাজি করে। দেখেছেন আম্মু আপনার ছেলের কাণ্ড? ছি মাহিন, তুই এরকম করিস? এটা ঠিক না, এটা করা একদমই উচিত না। নামাজে ফাঁকিবাজি করবি না কখনো, কথা দে আমাকে। আম্মু সত্যি বলতেছি, আমি ফাঁকিবাজি করি না, মাঝে মাঝে একটু একটু হয়ে যায়। আজকে আমাকে কথা দে আর কখনো নামাজের সাথে ফাঁকিবাজি করবি না। নামাজ সম্পূর্ণ শেষ করে তারপর বাসায় ফিরবি। নামাজ পড়তে তো আর বেশিক্ষণ সময় লাগে না, তাই না? আচ্ছা আম্মু, হয়েছে। আমি তোমাকে কথা দিলাম আর কখনো নামাজে ফাঁকিবাজি করব না। সম্পূর্ণ নামাজ শেষ করে তারপর বাসায় আসবো। খুশি হইলাম কথাটা শুনে, যে আম্মুকে আপনি কথা দিলেন, আমাকেও কথা দিয়েছেন। মাথায় রাখবেন কথাটা সব সময়। জি, মাথায় রাখবো সব সময়। চলো সবাই মিলে খাওয়া শেষ করে নেই। তারপর তিনজন মিলে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া শেষ করে আম্মুর রুমে রেখে আমরা দুজন আমাদের রুমে চলে আসলাম। তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত আজকে তুমি। তেমন কিছু না, এমনিতেই ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে খুব। আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি, দেখবে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। লাগবে না, আপনি ঘুমিয়ে পড়েন। আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লে এমনিতেই ঠিক হয়ে যাবে। আরে না, কিচ্ছু হবে না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সেহরির সময় উঠতে হবে তো, রাত জাগা ঠিক হবে না। ঘুমিয়ে পড়েন, না হলে শরীর ঠিক থাকবে না আপনার। কিন্তু কে শোনে কার কথা? উনি ওনার ইচ্ছা মতো সব করবে। আমি ভালো করেই জানি আমি ওনাকে যেটা বলবো উনি কানে নিবে না, তবে আম্মু যেটা বলবে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করবে। তাই আমি আর ওনার সাথে পেরে উঠলাম না, শেষ পর্যন্ত হার মেনেই নিলাম। কি হলো, আপনি এখনো ঘুমিয়ে পড়েননি? এখনো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন? আপনার ঘুম পায়নি বুঝি? এত রাত হয়ে গেছে। না, আমার ঘুম পাইনি। আমি আমার প্রিয় মানুষটাকে দেখতে দেখতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, এমনকি না ঘুমিয়ে কয়েকটা রাত কাটিয়ে দিতে পারবো, শুধু যদি তার মুখখানা আমি দেখতে পাই। চাপাবাজি কম করে করেন তো। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েন। আসেন আমার পাশে শুয়ে পড়েন। এভাবে আর মাথায়
হাত দিয়ে বিলি কেটে দিতে হবে না। তোমার কি এখনো মাথা ব্যথা আছে নাকি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছো? যদি মাথা ব্যথা থেকে থাকে তো সত্যিটা বলো, তাহলে আর কিছুক্ষণ মালিশ করে দেই। আমি এখন একদম ঠিক হয়ে গেছি। আর কিছুক্ষণ যদি আপনি আমার মাথায় বিলি কেটে দেন, তখন দেখা যাবে অতিরিক্ত বিলি কেটে দেওয়ার কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আপনি আমার পাশ দিয়ে শুয়ে পড়েন তো, আর আমি আপনার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, তোমার ইচ্ছা। এই নাও শুয়ে পড়েছি। এখন তোমার মাথাটা আমার বুকের উপর রাখো সোনা। একদম দুষ্টামি করবেন না, বুঝছেন? আমাকে আপনার হার্টবিট শুনতে দেন। যদি নড়াচড়া করেছেন তো তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। একটুও দুষ্টুমি করবেন না। আমি আমার মন দিয়ে আপনার হার্টবিটের শব্দ শুনবো আজকে। প্রিয় মানুষের বুকে মাথা রেখে শুয়ে থাকা যে কি পরিমাণ একটা আনন্দ, সেটা যে শুয়ে থাকে সে বুঝতে পারে। আর যারা এখনো প্রিয় মানুষটার বুকে মাথা রাখতে পারেনি, অধৈর্য হবেন না। আল্লাহ তাআলা হয়তো আপনার জন্য এমন একটি বুক তৈরি করে রেখেছে, যে বুকে আপনি মাথা রাখলে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে সেই শান্তিতে নিমজ্জিত হয়ে থাকবেন। আপনি যখন আপনার প্রিয় মানুষটার বুকে মাথা রাখবেন, তখন আপনার মনে হবে যে চারিপাশে যতই ঝড় আসুক না কেন, এই বুক থেকে আপনাকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। এরকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আর প্রিয় মানুষটার বুকে মাথা রাখলে মনে হয় যে পৃথিবীর সব সুখ এখানেই। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। যখন ভোর হলো, মসজিদে সেহরি খাওয়ার জন্য ডাক দিচ্ছে, আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি আমি ওনার বুকে মাথা রেখে এখনো শুয়ে আছি, আর উনি ওনার দু হাত দিয়ে আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে আছে। এই যে মিস্টার অলস, সেহরির সময় হয়ে গেছে, এইবার উঠে পড়েন, সেহরি করে নামাজ পড়ে নিন। এইভাবে কয়েকবার ওনাকে ডাক দিলাম, কিন্তু উনি কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কারণ ঘুমাতে অনেক রাত হয়ে গেছে আজকে আমার জন্য। ঘুমের মাঝে ওনাকে দেখতে একদম ছোট বাচ্চাদের মতো লাগতেছে, যেন কি নিষ্পাপ একটা চেহারার বাচ্চা। ঘুমিয়ে থাকলে সত্যি আমার বরটা বেশ সুন্দর লাগে, তবে দেখতে অলস অলস লাগে না, এটা বলা ভুল হবে। আমি ওনার হাত আমার পিঠের উপর রেখে সরিয়ে নিলাম। নেওয়ার পর আমি বিছানা থেকে নেমে অজু করে আসলাম। এসে ওনাকে কয়েকবার ডাকলাম, দেখলাম কোনো সাড়া দিচ্ছে না, তাই আর ডিস্টার্ব করলাম না। সেহরি খাওয়া শেষ করে নামাজ পড়ে আবার ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এইদিকে যখন আমার ঘুম ভাঙলো, দেখলাম একদম সকাল হয়ে গেছে। কি হলো আজকে সেহরির সময় আমি টের পাইলাম না কিসের জন্য, নামাজটাও পড়তে পারলাম না। বুকের দিকে তাকিয়ে দেখি আমার পাগলি বউটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে এখনো বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাহলে কি দীপাও সেহরি করেনি? যদি দীপা নামাজ পড়তো বা সেহরি করতো তাহলে তো আমাকে নিশ্চয়ই ডাকতো, তাই না? এই যে ম্যাডাম, ঘুম হয়েছে আপনার? এখন আমার বুক থেকে দয়া করে আপনার 40 কেজি ওজনের মাথাটা তোলেন, না হয় বুকে চাপ খেয়ে আমার হাত ব্লক হয়ে যাবে। কি বলেন? আমার মাথার ওজন 40 কেজি? মাইর খাইছেন কখনো আমার হাতে? যদি এমন কথা শুনেছি আপনার মুখে, তো আপনার খবর আছে। বলে দিলাম। আজকে তুমি ফজরের নামাজ পড়েছো কিনা সেটা বলো, আর তুমি যদি পড়ে থাকো তাহলে আমাকে ডাকুনি কিসের জন্য? আসলে আপনাকে কয়েকবার ডেকেছি, কিন্তু আপনি তো এতই গভীর ঘুমে বিভোর ছিলেন যে আমার ডাক আপনার ঘুম ভেঙে আপনাকে জাগ্রত করতে পারিনি। তাই আপনাকে আর ডাকিনি, কারণ আপনি অনেক রাত জেগেছিলেন। আমার জন্য আপনার খারাপ লাগতেছিল, তাই আমি আর ডাকতে পারিনি। আমি সেহরি করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তাহলে কি আর করার, এখন উঠতে হবে। আম্মু একা একা না জানি বাহিরে কি করতেছে, চলো গিয়ে দেখি আম্মু কি করে। এই জন্য তো আপনাকে বলি সেহরি খাওয়ার পর আর ঘুমানো উচিত না, কারণ রমজান মাসে ভোর ঠান্ডা পরিবেশের সংসারের কপসু কাজ গুছিয়ে নেওয়া ভালো। তাহলে অন্তত রোজার কষ্ট কিছুটা কম হয় এবং দিনে কিছুটা সময় বিশ্রাম করা যায়। এরপর থেকে এটাই করতে হবে। সেহরি খাওয়ার পর আর ঘুমিয়ে পড়া যাবে না। নামাজ শেষ করে সংসারের কাজ গুছিয়ে নিতে হবে। আচ্ছা চলেন তাহলে এখন বাইরে যাওয়া যাক। এখানে থেকে লাভ কি? আম্মুর সাথে আড্ডা দিয়ে গিয়ে, কি বলেন? তারপর দীপা আর আমি দুজনেই রুম থেকে বের হয়ে আম্মুর রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। তাই আর আম্মুর রুমে প্রবেশ না করে আমরা চলে আসলাম সেখান থেকে। চলো আজকে একটা কাজ করি, আম্মুকে নিয়ে ঘুরতে বের হই, কি বলো? রমজান মাসে আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাই চলো আজ আম্মুকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। আইডিয়াটা কিন্তু মন্দ না, একদম ভালো একটা আইডিয়া। এটাই করতে হবে আজকে, কারণ আম্মুকে অনেক দিন থেকে বাইরে নিয়ে যাওয়া হয় না। আচ্ছা, আম্মুকে এটা বলবে না, আম্মুকে সারপ্রাইজ দেব। আজকে তুমি চুপচাপ সবকিছু রেডি করে রাখবে, আমি আম্মুকে ডাক দিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ,
আজকে ইফতার তৈরি করে নিয়ে যাব। আমরা বাহিরে ইফতার করে তারপর বাসায় আসব। হ্যাঁ, আজকে এটাই করব তাহলে। এখন আম্মুর কোরআন তেলাওয়াত শেষ হলে সেখানে গিয়ে আড্ডা দেব। এখন চলেন আমরা দুজনে আজকে বাড়িটা পরিষ্কার করি। অনেকদিন হলো বাড়িটা পরিষ্কার করি না। মাহিন, তুমি তো ভালো করেই জানো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গ। তাই আমাদের পরিবেশ ও নিজেদেরকে সর্বদা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং রাখতে হবে। আচ্ছা চলো তাহলে বাড়িটা আজকে পরিষ্কার করা যাক, সবকিছু একদম নতুন করে গুছিয়ে রাখা যাক, কি বলো? তারপর দীপা আর আমি দুজনেই আমার রুম থেকে শুরু করলাম গোছগাছ করা। তারপর আস্তে আস্তে সব রুম পরিষ্কার করতে লাগলাম। ড্রয়িং রুম পরিষ্কার করলাম। তারপর দেখলাম যে আম্মু আমাদের দিকে আসতেছে। কি রে, তোরা দুজন কি শুরু করে দিয়েছিস আজকে বাসায়? বুঝলাম না, ভূতে কি লাগছে নাকি রাতে তোদের? না আম্মু, ভূতে কিলাবে কিসের জন্য? আসলে বাড়িটা অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না তো, তাই আজকে কোনো কাজ নেই, তাই বাড়িটা পরিষ্কার করতেছি। আপনি বসে বসে এখানে দেখিয়ে দিন কোথায় কোথায় কি করতে হবে, শুধু আদেশ করেন, আমরা করে দিচ্ছি সবকিছু আপনার মনের মতো করে। তোমরা যেরকম করে সাজিয়ে রাখবে সেটাই অনেক সুন্দর দেখাবে, কারণ আমি জানি আমার বৌমা কখনো অসুন্দর পছন্দ করে না। তাই আমার বৌমা সব কিছু ঠিকঠাক করতে পারবে, বিশ্বাস আছে আমার বৌমার উপর। আম্মু এত আত্মবিশ্বাস কেন আমার উপরে, বলো না কি এমন করেছি যে আমাকে এতটা বিশ্বাস করো? চুপ থাকো, এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। কাজ করতেছো, কাজ করো। কি আর করার, সব চুপ হয়ে গেলাম আর সবকিছু আমরা পরিষ্কার করা শুরু করে দিলাম। আস্তে আস্তে সবকিছু পরিষ্কার করে নিলাম। এক পর্যায়ে বাড়িটা সম্পূর্ণ পরিষ্কার করা শেষ করলাম দুজনে। আম্মু, আপনার ছেলে যে এতটা অলস, আজকে যদি তার সাথে বাড়িটা পরিষ্কার না করতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না এতটা অলস মানুষ কেমনে হয়। বারে, আমি আবার কি করলাম? আমি তো সমান তালে কাজ করে গেলাম, বরং আমি তোমার থেকে বেশি কাজ করেছি। তুমি আমার নামে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছ কিসের জন্য? আম্মু, ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না, আর মিথ্যা অপবাদ দিতে যাব কিসের জন্য? দেখ মাহিন, আমি মারা যাওয়ার পর বাড়িটা তোদের দুজনের, আর তোদের যে সন্তানদি হবে তাদের। তাই অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা কর। আমি জানি এটা তোর ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। আম্মু, তুমি তো দেখতে পাচ্ছ আগের থেকে কতটা দায়িত্বশীল হয়েছি। তারপর যদি তুমি এরকম করে বলো তাহলে আমার কি ভালো লাগে? আমি কি একবারে সবকিছু কাটিয়ে উঠতে পারবো নাকি? তুমি বলো। দেখ, তোর জীবনে এমন একজন জীবন সঙ্গিনী এটা আমি ভুলেও কল্পনা করি নাই। তবে এসে যখন পড়েছে তাই বলছি, আমার বৌমাকে কখনো যেন কষ্ট দিবি না। হ্যাঁ আম্মু, আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই তোমার বৌমার আচার ব্যবহারগুলো দেখে। আমি তোমার বৌমার গুণ দেখে অনেকটা মুগ্ধ হয়ে যাই, তার কথাবার্তা, কাজে, আচার আচরণে। থাক, আমাকে নিয়ে আর এত প্রশংসা করতে হবে না, সহ্য হবে না। পরে আবার দেখবেন যে হিংসুটে হয়ে যাচ্ছি দিন দিন, তখন আবার উল্টো মন্তব্য করবেন। আমি জানি আমার বৌমা কখনো এরকম হবে না, কারণ আমার আত্মবিশ্বাস আছে তার উপর। আর তার প্রশংসা করতে আমার ভালোই লাগে, কারণ সে ভালো মেয়ে। আচ্ছা বাদ দেন এসব কথা, এখন বলেন রোজা তো শেষের দিকে, তো কি করা যায়? কি আর করা যায়, প্রতিবারে যে আয়োজন করি এবার তো সেই আয়োজন করা যাবে না, একটু ভিন্ন ধরনের করতে হবে। তুমি কি কোনো প্ল্যান করে রাখছো যেটা তুমি করতে চাচ্ছ? যদি করে থাকো আমাদের সাথে শেয়ার করো, দেখি তোমার প্ল্যানটা কেমন। না, আমি একাই প্ল্যান করব কিসের জন্য? সবাইকে সাথে নিয়ে তারপর প্ল্যান করব। তোমরা দুজন থাকতে আমি একা কি করে প্ল্যান করব বলো তো? আচ্ছা, তোমরা দুজন ভেবেচিন্তে দেখো কি করলে ভালো হবে। আমি তাতেই খুশি, তোমরা যেটা করবে। আচ্ছা আম্মু, তোমার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে বলতে পারো, আমাদের সাথে শেয়ার করতে পারো। একদম চুপচাপ থাকা কিন্তু ভালো না। হ্যাঁ আম্মু, উনি একদম ঠিক বলেছে। আপনি দেখতেছি ইদানিং খুব চুপচাপ থাকেন, ব্যাপার কি? আরে কই না তো, আমি আবার চুপচাপ থাকবো কিসের জন্য? আমি তো তোদের সাথে গল্প করি, তাই না? আড্ডা দিই, তাহলে চুপচাপ কোথায় থাকি আমি? আমরা ইদানিং লক্ষ্য করছি যে আপনি চুপচাপ থাকেন, তাহলে সত্যি ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতেছেন না কিসের জন্য? শুনবে? তোমরা শুনতে চাও? আম্মু, তোমাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? এমন কি ঘটনা আছে যেটা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো? হ্যাঁ আছে, আমাদের পরিবারের এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, এমনকি তোকেও না। কি এমন ঘটেছিল আমাদের ফ্যামিলির সাথে যেটা তুমি এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, আর আজকে কি মনে করে সেটা আবার প্রকাশ করতে চাচ্ছ তুমি? আসলে এর মধ্যে কি কোনো রহস্য আছে? এর মাঝে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে রে বাবা। আমি তোকে এতদিন বলিনি কারণ এতদিন তোর পর্যাপ্ত বয়স হয়নি।
কারণ কথাটি শুনলে হয়তো তুই তখন রাগের বশে অন্য কিছু করে ফেলতিস। এখন তোর বোঝার বয়স হয়েছে, তাই এখন তোকে এটা বলা উচিত। কারণ তোর কাছ থেকে এটা লুকিয়ে রাখলে পরে ঝামেলা হবে। পরে কি আম্মু, কি এমন ঘটেছিল আপনাদের ফ্যামিলিতে যা ওনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন আর আজকে সেটা প্রকাশ করতে চাচ্ছেন? এমন কি কোনো রহস্যময় ঘটনা আছে আপনাদের ফ্যামিলিতে? হ্যাঁ আছে রে মা, সেই রকম একটা ঘটনা যেটা শুনলে হয়তো তোমরা নিজেদেরকে ধরে রাখতে পারবে না। তাও তোমাদের শক্ত হয়ে ঘটনাটা শুনতে হবে, কারণ এটাই বাস্তবতা আর এটাই তোমাদের মেনে চলতে হবে। কি এমন ঘটেছিল আমাদের ফ্যামিলিতে যা তুমি আজকে বলতেছো? আর তুমি যেভাবে কথাগুলো বলতেছো মনে হচ্ছে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। তোর আব্বু যে মৃত্যুবরণ করেছিল সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না, একটা ভয়ঙ্কর মৃত্যু ছিল। কি সব কথা বলছো আম্মু? তোমার মাথা ঠিক আছে? যদি বাবার স্বাভাবিক মৃত্যু না হয়ে থাকে তাহলে পোস্টমর্টেম করে কেন বাবার মৃত্যুকে স্বাভাবিক বলে ঘোষণা করা হয়েছিল সেদিন? কারণ যেভাবে তোর আব্বুর মৃত্যুটা হয়েছিল পোস্টমর্টম করে কিছুই ধরা পড়তো না, সেটা আমি ভালো করে জানি। কারণ আমি নিজ চোখে দেখেছি যে আসলে আম্মু ঘটনাটা কি বলেন তো? কেমন জানি রহস্যের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, আর আমার গা কেমন শিউরে উঠছে। আসল ঘটনাটা বলুন তো আম্মু তাহলে আপনি। সেদিন আমরা ঈদের কেনাকাটা করে বাসায় ফিরতেছিলাম, হঠাৎ করে একটা বট গাছের সামনে এসে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপর কি হয়েছিল আম্মু? তাহলে শুনে মনোযোগ দিয়ে, সেদিনকার ঘটনাটা মনে পড়লে আমার চোখ দিয়ে সব সময় পানি পড়ে। কি গো, হঠাৎ করে গাড়ি দাঁড় করালে যে? বাড়ি যাব না? এই গুটগুটো অন্ধকারে কি করব আমরা এখানে? আমি এখানে ইচ্ছা করে গাড়ি দাঁড় করাইনি। সামনে তাকিয়ে দেখো কিছু বজ্জাত। এরা আবার কারা? এদের পা দেখা যাচ্ছে না কিসের জন্য? শুধু কোমর থেকে উপর দিকটা দেখা যাচ্ছে, কিন্তু পা দেখতে পাচ্ছি না কিসের জন্য? এরা আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কিসের জন্য? দাঁড়াও, ওদের সাথে কথা বলে দেখি আসলে ওরা আমাদের কাছ থেকে কি চায়। আর আমরা তো তাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তারা কেন আমাদের এরকম করে পথ আটকে দাঁড়িয়ে থাকবে? তুমি ভেতরে থাকো, নামবে না, আমি কথা বলবো ওদের সাথে। না, আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে যাব। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমি কি করে বেঁচে থাকবো বলো? আমাকে তুমি কথা দাও, তুমি এই গাড়িতে বা আমার সাথে আসবে না। এই বাড়ির পেছন দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তা করে বাসায় চলে যাবে। আমি যদি সুস্থ থাকি তাহলে বাসায় ফিরবো, আর যদি না ফিরতে পারি তাহলে জানবে আমি নেই। এটা আমার দ্বারা কখনো সম্ভব না। আমি আপনাকে কথা দিয়েছি বাসর রাতে, যেখানে যাব একসাথে যাব, মরলে একসাথে মরবো, আর বাঁচবো একসাথে। তাহলে কেন আজকে আপনি আমাকে এভাবে একা তাড়িয়ে দিচ্ছেন? কারণ তোমার পেটে আমাদের অনাগত বাচ্চা আছে, যার ভবিষ্যৎ এখনও পড়ে আছে। তাকে তো আমরা আর কষ্ট দিতে পারি না, তাই না? শুধু তুমি আর আমি হলে সেটা অন্য কথা ছিল। তোমার মাঝে আমাদের দুজনের স্বপ্ন, আমাদের ভালোবাসা, তাই তোমাকে এখন চলে যেতে হবে। তারপর তিনি আমাকে অনেক জোর জবরদস্তি করে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু আমি সেখান থেকে না এসে সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম। উনি ওদের কাছে গিয়েছিল আর ওদের সাথে কথা বলতেছিল। হঠাৎ করে কী জানি হলো, একজন খারাপ লোক ওনাকে একটা ধাক্কা দিলেন, যার জন্য উনি অনেকটা রেগে গিয়েছিলেন এবং ওনাদেরকে একটা অভিশাপ দিয়েছিলেন, যার জন্য ওনারা তোমার আব্বুকে খুন করে। আমি নিজেও জানি না কথাগুলো কী ছিল, আমি কথাগুলো শুনতে পারিনি, কিন্তু আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় তারা আমাদের উপর আবার আক্রমণ করবে। যে কোনো একটা বৈরী সম্পর্ক আছে আমাদের তাদের সাথে। কি বলো আম্মু? তুমি এতদিন আমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলে কিসের জন্য? আমার মনে হয় যে আমার পিছনে পিছনে হয়তো কেউ ফলো করে, কিন্তু আমি সেটাকে এতটা কেয়ার করিনি। কিন্তু আজকে তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে যে তাহলে সত্যি কেউ আমাকে ফলো করে। কি বলিস তুই? এতদিন আমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলে কিসের জন্য? হঠাৎ করে যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো তারা, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম বল? তোর আব্বু আমাকে একা করে ছেড়ে চলে গিয়েছে, এখন তুই শুধু আমার বেঁচে থাকার সম্বল। আমার কাছ থেকে যদি তোকেও নিয়ে যায় তারা, তাহলে আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীতে? আম্মু এসব কি কথা বলতেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। এসব কি সত্যি ঘটনা? সত্যি কি এমন ঘটেছিল আপনাদের সাথে? আরে পাগলি মা, এত কান্না করতে হবে না। মাহিনের একটা আলাদা শক্তি আছে যেটা আমি ছাড়া অন্য কেউ জানে না। কি বলো আম্মু? আমার একটা অলৌকিক শক্তি আছে তুমি এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কিসের জন্য বলো? আজকে রাত 12টার পর তোর বয়স 21 পূর্ণ হবে। আজকের পর থেকে তোর মাঝে সেই অলৌকিক শক্তি আসা শুরু হবে। কি বলেন আম্মু? এতটা ভুতুরে কাহিনী আপনাদের ফ্যামিলিতে আমাকে তো আগে জানানো উচিত ছিল, তাই না?
আগে জানানো হলে তাহলে তুমি আমাকে বিয়ে করতে না, তাই না? এখন তোমার মন বুঝি বলতেছে কেন যে আমাকে বিয়ে করলে, আর কেনই বা এই ঝামেলার মধ্যে ফেসে গেলে, তাই তো? আমি মোটেও সেরকম মেয়ে না যে স্বামীকে ছেড়ে পালিয়ে যাব। স্বামীর বিপদের সময় বুঝছেন? আজকের পর থেকে আমি ভূত হয়ে যাব, তখন তো আমার সাথে থাকতে পারবে না। তখন কি করবে? আমি যদি তোমার ঘাড় মটকে দেই তখন? দেখুন, এরকম ভয় দেখানোর কথা বলবেন না। আমি কিন্তু একটুও ভয় পাই না ভূতের। তাই আপনি যত যাই বলুন না কেন, আমি ভয় পাবো না আপনাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তোতলিয়ে কথা বলার কি আছে? তোমার তো হেব্বি সাহস। তাহলে দেখা যাবে রাত 12টার পর কেমন সাহস থাকে তোমার মাঝে। আহা, কি শুরু করে দিয়েছো? আমার কথা তো শেষ করতেই দিবে, তাই না? তার আগে এত বকবক শুরু করলে আমি কিন্তু এখান থেকে চলে যাব বলে দিলাম। আমি কি করেছি? সব তো আপনার ছেলের দোষ, তাই না? দেখলেন তো সে আমাকে কি করে ভয় দেখাচ্ছে। আমি ভালো করে জানি যে তুমি আমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজে দোষমুক্ত হওয়ার চেষ্টা করবে, কিন্তু আজকে তো এটা করে লাভ হচ্ছে না। মাহিনের প্রকৃত জীবনসঙ্গী যে সে মাহিনকে কন্ট্রোল করতে পারবে। তার যে কোনো পরিস্থিতিতে এই শক্তিটা মাহিনের জীবনসঙ্গিনীর কাছে থাকবে। আমার মনে হয় এই শক্তিটা তোমার কাছেই আছে, তাই তোমাকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যে কোনো পরিস্থিতিতে মাহিনকে কন্ট্রোল করতে পারবে। সত্যি আম্মু? তাই নাকি? তাহলে তো আপনার ছেলের 12টা বাজিয়ে ছেড়ে দেব। দেখব সে আমার কথা না শুনে কোথায় যায়, যেহেতু আমি তাকে কন্ট্রোল করতে পারবো। এটা আবার কেমন অলৌকিক শক্তি যে জীবনসঙ্গিনী যদি আমাকে কন্ট্রোল করতে পারে? এরকম ক্ষমতা আমি চাই না, তাহলে পেতনিটা আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে। নামাজের সময় হয়ে এসেছে, যাও গোসল করে নামাজের জন্য রেডি হও। আমিও গোসল করতে চাই। অনেক গল্প করলাম, আর এখন যা কিছু করবে ভেবে চিন্তে করবে। যেদিকে যাবে দেখে শুনে চোখ কান খোলা রেখে সেদিকে যাবে। আচ্ছা আম্মু, তাহলে আমরা গোসল করে নেই, তুমিও গোসল করে নাও। নামাজ শেষে আবার গল্প করতে বসবো। আজকে যে আম্মুকে নিয়ে বিকেলে বের হওয়ার কথা ছিল, সেটা কি ভুলে গিয়েছেন নাকি? আমি এতবার আপনাকে ইশারা করতেছিলাম, আপনি দেখলেন না কেন? এটা আম্মুর জন্য সারপ্রাইজ। আপনাকে কি করে সেখানে বলতে পারবো যে তাড়াতাড়ি চলেন? আম্মুকে সারপ্রাইজ দিতে হলে এইভাবে বলবো না। আম্মুকে সারপ্রাইজ দিতে হলে এইভাবে বলবো, তাই না? যে আম্মু আপনার জন্য সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি রেডি হন। হয়েছে, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও কেমন? তাড়াতাড়ি চলো, গোসল করে আমি নামাজ পড়ে আসি, তুমিও নামাজ পড়ো, তারপরও রেডি হয়ে আম্মুকে নিয়ে বেরিয়ে পড়বো। এখন তো যত তাড়া দেখাতে পারেন দেখাবেন, কিন্তু একটু আগে তো আমি আপনাকে তাড়া দিয়েছি, সেটার খেয়াল করলেন না। কি জন্য? তার জন্য আপনার শাস্তি পেতে হবে আজকে রাতে। আচ্ছা, সেটা না হয় রাতে দেখা যাবে, এখন এরকম বকবক না করে তাড়াতাড়ি রুমে চলো। কি আমি বকবক করি, তাই না? আপনি সব সময় বকবক করেন, আমি তো সব সময় চুপচাপ থাকি। আপনি তো আমাকে কথা বলতে বাধ্য করেন। এত বড় সাহস তোমার আমার মুখের উপর কথা বলো? চুপচাপ থাকো, আবার কথা বলো কিসের জন্য? আপনার সাহস কি করে হয় আমাকে ধমক দিয়ে কথা বলার? আমি কিন্তু এক্ষুনি গিয়ে আম্মুকে বিচার দিব, তখন দেখবেন। বড় বড় কথা বলে এখন আবার আম্মুকে বিচার দেওয়ার কথা বলতেছো? যাও গিয়ে বিচার দিয়ে আসো, তাতে আমার কি? সত্যি আপনার কিছু যায় আসে না। যাবো আম্মুকে গিয়ে বিচার দিয়ে আসবো। যাও, তাতে আমার কি? আমি তো বললাম যে বিচার দিয়ে আসো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপর ওনাকে দেখিয়ে আমি আম্মুর রুমের দিকে পা বাড়াতে লাগলাম, যখনই উনি আমার হাত ধরে ফেললেন। আমি চোখ দিয়ে ইশারা করলাম যে কি হলো, আটকে রাখলেন কিসের জন্য? আরে আমি তো কথার কথা বললাম, সোনার পাখিটা আমার, তার জন্য আম্মুর কাছে বিচার দিতে যেতে হবে? চলো তো, দেরি হয়ে যাচ্ছে, আজান দিচ্ছে মসজিদে। আচ্ছা চলেন, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অনেক তর্ক করলাম আপনার সাথে, রোজা রেখে কথা বলতে পারবো না। পরে দেখা যাবে বিকেলে অনেক ক্লান্ত হয়ে যাব। চলেন তো এখনই। তারপর দুজনে রুমে চলে আসলাম। এসে গোসল করে উনি পাঞ্জাবি পরে মসজিদে রওনা দিলেন। আমিও অজু করে এসে জায়নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়া শেষ করে ঘরে কিছুক্ষণ শুয়ে রইলাম। ঘর থেকে বের হয়ে দেখি উনি নামাজ শেষ করে বাসার ভেতরে প্রবেশ করতেছে, আর আম্মু দেখি ওনার রুম থেকে বেরিয়ে আসতেছে। আম্মু, আপনার সাথে কিছু কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে আজকে আমি আপনাকে একটা নতুন শাড়ি পরিয়ে দিতে চাচ্ছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু লজ্জায় এখনো বলতে পারিনি। এখন কি দরকার? ঈদের দিন পরিয়ে দিস কেমন? এতদিন যেহেতু ধৈর্য ধরে এসেছিস, তাহলে ঈদ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাক। না, এতদিন ধৈর্য ধরতে ইচ্ছা করতেছে না, আজকে পরিয়ে দিই। ইচ্ছা করতেছে খুব। কেন এরকম করতেছেন? চলেন না রুমের ভেতর।
আরে আম্মু, তোমার কলিজার বৌমা বলতেছে আর তুমি এখানে না না করতেছো, বিষয়টা কেমন দেখায় না? কিন্তু এখন ভাল লাগতেছে না, পরে আরেকদিন বললাম তো, ঈদের দিন পড়লে কেমন হয়? ঈদের দিন পড়বে মানে? এতই বৌমাকে ভালোবাসো আর বৌমার একটা আবদার রাখতে চাচ্ছ না? সে তো তোমার কাছ থেকে কিছু চাইনি, শুধু তোমাকে একটা নতুন শাড়ি পরিয়ে দিতে চেয়েছে, তাতেই তুমি এরকম রিয়াকশন করতেছো? তোমার বৌমার মন খারাপ হবে, সেই দিকটা কি ভেবে দেখেছো? আচ্ছা চলো তোমার মনের ইচ্ছাটা পূরণ করে আসি, না হলে বদমাস ছেলেটা সবসময় খোঁটা দিয়ে কথা বলবে, তার থেকে তোমার আবদার পূরণ করে দেই। তারপর আমি ওনাকে ইশারা করে রেডি হতে বললাম। আমি যেহেতু বোরকা পরবো তাই বোরকা রেডি করে রেখে এসেছি। এখন আম্মুকে রেডি করে তারপর আমি গিয়ে বোরকা পরে নিব। তারপর আম্মুকে ধরে ধরে শাড়িটা পরিয়ে দিলাম। দেওয়ার পর আম্মুকে আয়নার সামনে নিয়ে গিয়ে ভালো মতো চুলগুলো ঠিক করে দিলাম। আম্মুকে আয়নার সামনে থেকে সরিয়ে নিয়ে বাহিরে নিয়ে আসলাম। এনে সোফায় বসিয়ে দিয়ে বললাম যে আমি রুমে যাব আর আসবো। তোমরা দুজনে আসলে করতে চাচ্ছটা কি আমার সাথে বুঝতেছি না, এরকম করতেছো কেন? আজকে তোমাদের ব্যবহার কিরকম যেন আজব আজব লাগতেছে আমার কাছে। আপনি শুধু শুধু আমাদের নিয়ে টেনশন করেন, এত টেনশন করা ঠিক না। আপনি যেখানে বসে আছেন সেখানে বসে থাকেন, আমি রুমে যাব আর আসব। তারপর আম্মুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি তাড়াতাড়ি রুমে এসে পড়লাম। কি ব্যাপার অলস মানুষ, এখনো আপনার এই অবস্থা? ভেবে পাচ্ছি না কি করব। তোমার যদি পছন্দ না হয় তাই তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি সবকিছু পরে রেডি, শুধু পাঞ্জাবি কোন কালার হবে সেটা তুমি সিলেক্ট করে দাও। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আজকে নীল কালারের পাঞ্জাবি পরেন, খুব সুন্দর মানাবে আপনাকে। ওকে আমার সুইট অ্যান্ড কিউট বউ, আমি তোমার কথা মতোই পাঞ্জাবিটা পরতেছি, তুমি ম্যাচিং করে নীল বোরকাটা পরে নাও। তারপর আমরা দুজনে রেডি হয়ে সেখান থেকে চলে আসলাম। এসে দেখি আম্মু আমায় কি সত্যি কথাটা বসে আছে বলবা তোমরা আর এখন? আমাদের জন্য যাচ্ছ কোথায়? অপেক্ষা আর করতেছে। আমাকে নিয়ে যাচ্ছ আমাদের কোথায় দুজনকে দেখে আম্মু তো অবাক। আম্মু এত কথা বলতে নেই, তুমি শুধু আমাদের সাথে আসবে, এত কথা বলার কি আছে? আমাকে বলবি তো নাকি, না হলে আবার আমার মনে খুঁতমুত থেকে যাবে। বললেই তো হয় কোথায় যাচ্ছি আমরা। খুশমুডে থাকাই ভালো। চলেন এখন, এখানে থাকা ঠিক হবে না, দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যার আগেই ফিরে আসবো, চলেন। তারপর আম্মু, আমি আর আমার বউ তিনজনে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে গাড়িটা বের করে আনলাম। আনার পর আম্মু এবং দীপাকে গাড়িতে তুলে নিলাম এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়িটা ড্রাইভিং করতেছি, দীপা আর আম্মু দুজনে পিছনের সিটে বসে গল্প করতেছে। আমি লুকিং গ্লাসে শুধু তাদের বন্ডিং দেখতেছি। কত সুন্দর একটা বন্ডিং, কেউ বলবে না যে এরা বৌমা শাশুড়ি, দেখে বলবে মা আর মেয়ে। আমি দোয়া করি আমার মায়ের আর আমার বউয়ের বন্ডিংটা যেন সারা জীবন এরকম থাকে, কখনো যেন তাদের মাঝে কোনো রকম ঝগড়ার সৃষ্টি না হয়। প্রায় 30 মিনিট পর আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। চারিপাশে গাছপালা দিয়ে ভরপুর নিরিবিলি একটা পরিবেশে আম্মু আর দীপা দুজনে গাড়ি থেকে নেমে পড়লো। আমাকে কোথায় নিয়ে আসলে তোমরা, বুঝলাম না। আজকে আমরা একটা প্ল্যানিং করেছি যে আপনাকে নিয়ে কখনো বের হওয়া হয় না অনেক দিন থেকে, তাই আজকে বের হয়েছি। আর ইফতার সবকিছু রেডি করে সাথে করে নিয়ে এসেছি। এখন আমরা এখানে ফ্যামিলি পিকনিক করব, এখানে ইফতার করব, তারপর বাসায় ফিরবো। এটা করার কি মানে হয়? বাসায় করলে ভালো হতো, এখানে এসে এভাবে এসব করা ঠিক না। আম্মু, তুমি যেটা ভাবছো সেরকম কিচ্ছু হবে না, একদম সবকিছু ঠিকঠাক হবে, এখানে কোনো সমস্যা হবে না। আমি জানি আমাকে তুমি ভরসা করো না। তাও আজকের দিনটা তোর জন্য অনেক ভয়াবহ একটা দিন। তোকে বাইরে নিয়ে আসা আমার ভুল হয়েছে। আমার তো কোনো স্মরণ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে, এখানে থাকা উচিত হবে না। আম্মু একদম টেনশন করবেন না, এরকম কিচ্ছু হবে না। আমরা একদম সেফটি ভাবে এখানে থাকবো। আর এখান থেকে আমরা আজকে ফ্যামিলি পিকনিক এবং ইফতার শেষ করে বাসায় ফিরে যাব। হ্যাঁ আম্মু, বেশি দেরি করব না তো, সন্ধ্যার আগে আমরা বাসায় ফিরে যাব, তুমি দেখে নিও। আমার মনে হচ্ছে এখানে থাকা আমাদের উচিত হবে না, কারণ আমি আশেপাশে কোনো কিছুর একটা আভাস পাচ্ছি। তাই প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আমরা। আম্মু, তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কিছু হবে না, তুমি স্বাভাবিক থাকার চেষ্টা করো। দীপা, তুমি আম্মুর হাত ধরে রাখো, কারণ আমিও একটা আভাস পাচ্ছি এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। আমাদের উচিত হয়নি আম্মুকে এসব বিষয় না জানিয়ে আম্মুকে এখানে নিয়ে আসা। তুমি দ্রুত গুছিয়ে নাও, আমরা দ্রুত বাসায় ফিরবো। আম্মু আপনি একদম টেনশন করবেন না, আমাদের কিচ্ছু হবে না।
আমরা বাসায় যাচ্ছি। এখনো তো অনেকটা দিনের আলো আছে, মাত্র বিকেল। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, এরকম কিচ্ছু হবে না, আপনি টেনশন করবেন না অযথা। আমাদের ভুল হয়ে গেছে, আমরা তখন ভালোভাবে বুঝতে পারিনি আর বিষয়টা খেয়াল করিনি ততটা। আমরা চলে যাচ্ছি। তারপরে আমরা গাড়িতে করে সেখান থেকে খুব দ্রুত চলে আসলাম বাসার দিকে। আমি খুব দ্রুত গাড়িটা নিয়ে বাসায় এসে উপস্থিত হলাম। শিট, এটা কোনো কাজ হলো? তোমাদের এত করে বললাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তাহলে আজকে আমাদের শত্রু তিনজনকে খতম করতে পারতাম, আমাদের চির শত্রু শেষ হতো। সরি বস, আমরা ভাবতে পারিনি যে তারা আমাদের আভাস পেয়ে এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। আজকে সব তোমাদের বোকামের জন্য হলো, বুঝছো? আজকে যদি আমরা তাদেরকে শেষ করে দিতে পারতাম তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম, কিন্তু এখন তো থাকতে পারবো না। এত টেনশন করার কি আছে? তারা তো মানুষ। আমরা তাদের বাসায় গিয়ে অ্যাটাক করি এবং তাদেরকে নিমিষের মধ্যে শেষ করে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, তাই না? বোকার দল কোথাকার! যদি সেরকমটা হতো তাহলে তো আমি কবেই তাদেরকে শেষ করে দিতাম। তাদের বাসার ত্রিসীমানের ভিতরে আমাদের প্রবেশ নিষিদ্ধ, সেটা পবিত্র জায়গা, সেখানে অনেক কিছু আছে। আমাদের শত্রু, তাই আমরা সেখানে প্রবেশ করতে পারি না। ওস্তাদ, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের চিরশত্রুকে কিভাবে নিধন করতে পারি তার একটা উপায় বলে দিন আমাদের। আমরা কি তাহলে আমাদের চিরশত্রুকে কখনো শেষ করতে পারবো না? তাদের হাতে কি আমাদের মৃত্যু হবে? না, কখনোই সম্ভব না। আমি এবং আমার গুরু, আমরা শেষ হয়ে যাওয়ার আগেই সেই ছেলেকে আমি শেষ করে দেব। আপনি তো এক্ষুনি বললেন যে ছেলেটা আজকে একটা ভয়ানক শক্তি পেতে চলেছে, তাহলে আমরা তাকে কিভাবে শেষ করব? এত বোকামি কথা বলতে হবে না। আমাদের যে গুরু আছে সে সব কিছু শুনতেছে এবং সব কিছু তার জানা আছে যে আমাদের চিরশত্রুকে কীভাবে শেষ করতে হবে। এখন আমি তার কাছে যাব এবং পরামর্শ নিব, সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শক্তি আসবে আজকে রাতে। কি বলেন ওস্তাদ? আমরা এর থেকেও শক্তিশালী হয়ে যাব? কল্পনা করতে পারতেছি না। আপনার কথা কি সত্যি? হ্যাঁ, আমার কথা সত্যি। এখন চলো আমরা আমাদের আস্তানে ফিরে যাই, এখানে থাকা ঠিক হবে না আমাদের জন্য। কখন কোন পাশ থেকে শত্রুরা আক্রমণ করে বলা তো যায় না। আর অল্প কিছুক্ষণ সেখানে থাকলে আমরা আর আজকে জীবনেই ফিরে আসতে পারতাম না। আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না, সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল, বুঝলাম না। আজকে রাতের পর থেকে তুমিও বুঝতে পারবে বৌমা। এখন শুধু আজকের রাতটা তোমরা সবাই অপেক্ষা করো। আম্মু, আর এখানে বসে থেকে কি করব? চলেন, রাতে তো কিছু খাইতে হবে, তাই না? রান্না করি, আর ইফতার যেহেতু বানানো আছে তাহলে আর বানাতে হবে না। আচ্ছা বৌমা, তাহলে চলো আমরা রান্না করি। মাহিন, তুইও আমাদের সাথে আয়, রান্না করে বসে থাকবি। তোকে আর একা কোথাও ছাড়তেছি না আজকের জন্য, কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর আমি যেহেতু বুঝতে পারি শত্রুরা আমার কাছে আসলে আর সমস্যা হবে না। তাও তুই আমাদের সাথে আয়, বেশি কথা বলবি না, বুঝছিস? আম্মু কথাটা বলতেছে, আপনি গ্রাহ্য করছেন না কিসের জন্য? আপনার সমস্যা আছে বুঝছেন, আম্মু যেটা বলে সেটা শুনলেই তো হয়। তুমি যেভাবে আমাকে বলতেছো মনে হচ্ছে আমি আম্মুর কথা শুনি না, তাই না? আমি সেরকম কোনো কিছু বলিনি, আমি শুধু বলেছি এখন আম্মু যেটা করতে বলেছে কোনো কথা না বলে আম্মুর কথা মতো চলুন, তাহলেই তো হয়। আচ্ছা হইছে, আর কথা শোনাতে হবে না আমাকে। আমি যাচ্ছি রান্নাঘরে, কিন্তু আমি রান্নাঘরে গিয়ে কি করব বুঝতেছি না। আজকে আপনাকে আমরা রান্না শিখাবো, বলা তো যায় না কখন আমি চলে যাই এই পৃথিবী থেকে। আপনাকে তো রান্না করে খেতে হবে যতদিন না অন্য একটা বিয়ে করতেছেন। কথাগুলো ঠিক মতো বলো, বুঝছো? এরকম কথা যদি আর কখনো শুনেছি তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। আম্মু দেখছো তোমার ছেলে তোমার সামনে আমাকে কিরকম হুঁশিয়ারি সংকেত দিতেছে। এর আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সারাদিন সারারাত চিল্লাইয়া চিল্লাইয়া আন্দোলন করলেও কাজ হবে না, কারণ এখন আমরা রান্না করতে যাচ্ছি। আম্মু, আমাদের তামাশা দেখতেছো তুমি? কিছু বলবে না তোমার ছেলেকে? তাহলে কিন্তু আমি রান্না করতে যাব না, বলে দিলাম। আমি তোদের দুজনকে নিয়ে হাঁপিয়ে উঠেছি, কারণ তোরা যে পরিমাণ ঝগড়া করিস আমি বুঝতেছি না আমি মারা যাওয়ার পর তোরা কিভাবে সংসার করে খাবি। আম্মু আর কখনো ভুলেও এই কথা মুখে আনবে না, বলে দিলাম। আম্মু, তুমি যদি আর কোনোদিন এই কথা বলেছো সেদিন আমি এই বাসা ছেড়ে চলে যাব, বলে দিলাম। জন্মগ্রহণ যেহেতু করেছি মরে তো যেতেই হবে, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের এই বিধানেই সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হ্যাঁ মা, আমিও সেটা জানি, কিন্তু তুমি এই কথা কখনো মুখে তুলবা না। আল্লাহ তাআলা যেদিন তোমার হায়াত শেষ রেখেছে তার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এই কথা মুখে তুলবা না। আমিও ওনার সাথে একমত, কারণ আপনি ছাড়া এই পরিবারটা একদম শূন্য হয়ে যাবে। আর আমরা কার সাথে এত গল্প করব? আমাদের কষ্ট দিতে কি আপনার ভালো লাগে? আর কখনোই এরকম কথা মুখে আনবেন না। হয়েছে আমার লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে,
আমি আর কখনো এই কথা মুখে তুলব না। আর আমি চাই না আমার কথায় আমার ছেলে আর আমার মেয়েটা কষ্ট পাক। এই তো আমাদের লক্ষ্মী আম্মু, তুমি ছাড়া এই পৃথিবী আমার কাছে একদম অন্ধকার। তুমি ছাড়া আমি এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তুমি আমার জন্মদাত্রী মা, তুমি ছাড়া আমি একদম নিঃস্ব। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যদি মা জাতি না থাকতো তাহলে আমাদের মতো সন্তান জাতি কখনোই ভূমিষ্ঠ হতে পারতো না। আচ্ছা হয়েছে, এবার চলো রাতের জন্য কিছু স্পেশাল রান্না করি। আজকে চিকেন, তার সাথে পোলাও। আর কি কি রান্না করা যায়? তাতে চলবে আম্মু, আর কিচ্ছু লাগবে না। এখন তাড়াতাড়ি চলো, আজকে আমাকে তোমরা রান্না শিখাবে, আমি রান্না শিখতে চাই। আম্মু, এবার প্রমাণ পেলেন তো আমি মারা যাওয়ার পর আপনার ছেলে অন্য একটা বিয়ে করে আনবে? আম্মু, তোমার বৌমাকে সাবধান হতে বলো। যদি সে আরেকবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছে তাহলে আমি কিন্তু সত্যি সত্যি তাকে ধরে পিটাবো। আরে বৌমা, এরকম করতেছো কিসের জন্য? দেখতে তো পাচ্ছ ছেলেটা কষ্ট পাচ্ছে, তারপরে তাকে কষ্ট দেওয়া কি উচিত হচ্ছে তোমার? ওকে আম্মু, আর বলবো না। এখন চলুন তো রান্না করে গিয়ে। কি মজা হবে, তিনজন মিলে রান্না করব আজকে। আমরা কিন্তু তিনজন থাকতে চাচ্ছি না, আমাদের পরিবারের কিন্তু সদস্য বাড়াতে হবে, তাই না? সদস্য বাড়াবো কি করে? আমরা আবার কোথা থেকে সদস্য নিয়ে আসবো শুনি? গাধার মতো কথা না বলে কিছু প্রধান চেষ্টা করো। মাথায় তো শুধু গোবর ছাড়া অন্য কিছু নেই মনে হয়। আরে আম্মু, তুমি এই সামান্য কথাতে আমাকে গাধা বানিয়ে দিলে। আমি বললাম সদস্য কোথা থেকে আনবো আমরা। আপনি চুপ করবেন? একদম চুপ মেরে থাকেন, কোনো কথা হচ্ছে না। এখন আমি রান্না করব, পরে দেখা যাবে। তুমিও তাহলে বুঝতে পেরেছো, শুধু আমি বুঝতে পারলাম না। দূর, ভালো লাগে না। এত কম বুঝি কেন আমি? আমি আর কতকাল এরকম একা বুড়ো মানুষটা ঘরে বন্দি থাকবো? আমারও তো খেলার সঙ্গী হিসেবে একজন পোতাপুতনি চাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সমস্যা নাই, এনে দেব। পরক্ষণে আম্মুর কথাটা বুঝতে পেরে জিভে কামড় দিয়ে বসলাম। আম্মু তাহলে এই কথাটা মিন করেছিল, আর আমি গাধার মতো না বুঝে আম্মুকে প্রশ্ন করে যাচ্ছি। আমি দীপার দিকে তাকিয়ে দেখি সে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি তো আম্মুর দিকে তাকাতে পারতেছি না, তাও আর চোখে তাকিয়ে দেখি আম্মু মিটমিট করে হাসতেছে। আম্মু চলুন তো রান্না করি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইফতারের সময় হয়ে আসবে একটু পর। দীপা লাজুক সুরে আম্মুকে কথাটা বলে রান্নাঘরের ভেতরে চলে গেল। আম্মুও দীপার পেছনে পেছনে চলে গেল। আমিও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর রান্নাঘরে প্রবেশ করলাম। আমরা যেটা যেটা আপনাকে অর্ডার করব আপনি সেটা সেটা শুধু আমাদের হাতের কাছে এনে দেবেন, আর দেখবেন কোনটা কি পরিমাণে ব্যবহার করি। এটা উচিত না। আমি সবকিছু করব, তোমরা শুধু দেখিয়ে দেবে যে কোনটা কি পরিমাণ দেব, তাহলে তো আমার মনে থাকবে, তাই না? জি না, সেটা হচ্ছে না, কারণ আপনাকে রান্না করতে দিলে আজকে সারা রাত না খেয়ে থাকতে হবে। আমাকে এখানে আনা হয়েছে রান্না শেখানোর কথা বলে। এখন যদি রান্না না শেখানো হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। উফ, আপনাকে নিয়ে আর পারি না। ছোট বাচ্চাদের মতো সবসময় জেদ ধরলে কি আর পারা যায়? আচ্ছা হয়েছে, তোমাদের ঝগড়া করতে হবে না। মাহিন, তুই আমার এখানে আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি কোনটা কি পরিমাণ দিতে হবে। এই চামচ, আর এই নে মরিচের গুঁড়ো, আর এগুলো হচ্ছে হলুদ, আর এগুলো লবণ। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা সমস্যা আছে। হলুদ আর মরিচের গুঁড়া কোনটাতে কি করে ফেলবো সেটাই তো ভাবতেছি। আমি ভালো করে জানি আম্মু আপনার ছেলে দ্বারাই এসব কাজ, ওকে দিয়ে হবে না, তাই ওকে হেল্পারি চাকরি দেন। তুমি মাঝখানে কথা বলো কিসের জন্য? যেভাবে বলতেছো তুমি মনে হয় একদিনে রান্না করা শিখছো। তুমি তো যখন বাপের বাড়িতে ছিলে তখন তো রান্না করতে পারতে না। আম্মুই তো তোমাকে রান্না শিখিয়েছে, তাই না? আম্মু দেখছেন, আপনার সামনে আমাকে খোঁটা দিচ্ছে, আর আপনি সবকিছু চুপচাপ সহ্য করে যাচ্ছেন। আমি বুঝতেছি না আপনার মেয়ের উপর আপনার ভালোবাসা কমে যাচ্ছে কেন দিন দিন। আহারে, রান্না করতে এসেও শান্তি নাই দেখি। আজকে তোমরা টম এন্ড জেরির চেয়েও বেশি ঝামেলা শুরু করে দিয়েছো। আমার দোষ কি ছিল? তুমি তো দেখতেছো তোমার বৌমা সবসময় আমাকে কথা শোনাচ্ছে, তুমি তো চুপচাপ শুনতেছো। আর আমি যখন বলতেছি তোমার বৌমা তোমাকে বিচার দিচ্ছে। আমি আজকে কারো বিচার শুনতেছি না, শুধু দেখে যাব। আম্মু, আজকে তুমি নিরপেক্ষ হয়ে গেলে আমার অবস্থা তো শেষ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তাই না? রান্নাটা শেষ করে তারপর তো আরো বেশ কিছু কাজ আছে হাতে, সেগুলো তো করতে হবে। আজকে তো আবার আপনার ছেলের রোগানটা থেকে শক্তি আসবে। নিজের মুখটা বন্ধ করে কাজ করতে কি সমস্যা হয় নাকি? আমাকে নিয়ে কথা না বলে চলে না? আপনাকে যে কি করব বুঝতে পারতেছি না। আপনাকে যখন কন্ট্রোল করব তখন দেখবেন বাদর নাচ নাচিয়ে ছাড়বো। আম্মু, তুমি এই মেয়েকে কখনো আমার কাছে আসতে দেবে না, বলে দিলাম এক্ষুনি। একটু পর আজান দিবে, বুঝতেছো? অজু করতে হবে, ফ্রেশ হয়ে ইফতার করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। তোমাদের এরকম ঝগড়া শুনতে এখন আমি মোটেও প্রস্তুত না। আমি দেখলাম আম্মু কেমন জানি আজকে বিরক্ত বোধ করতেছে। আমি দীপাকে ইশারা করে অনুনয় বিনয় করতে লাগলাম সে যেন আর কোনো কথা না বলে যেটা আমার গায়ে লাগে।
দীপা ব্যাপারটা বুঝতে পারলো, তাই সে চুপ হয়ে গেল আর রান্নায় মনোযোগ দিল। রান্নার কথা ছাড়া অন্য কোনো কথা বের হচ্ছে না আর দীপার মুখ থেকে। সেটা দেখে আম্মু আমাদের দুজনের দিকে বারবার তাকাচ্ছে আর কিছু বলতেছে না। আমার কথায় মন খারাপ করলে নাকি তোমরা দুজন? আম্মু, তুমি তো জানো আমার মন খারাপ হয় না, তারপরও এ কথা বলতেছো তুমি? আমাদের মন খারাপ হবে কিসের জন্য? আমরা তো স্বাভাবিক আছি। তুমি কাজ করতেছো, কাজ করো, আমি দেখে যাই। দেখে যাই মানে? এতক্ষণ থেকে রান্নায় মনোযোগ দিলে তো এতক্ষণে রান্নাটা প্রায় শিখেই ফেলতি। আজকে যেটুকু শিখাইছো সেটাই অনেক দিন, আরেকদিন বাকিটুকু শিখে নেব, সেটাই যাবে, আর সমস্যা হবে না। তাহলে তো ভালো, বাকিটা আরেকদিন শিখে নিবি। আজকে যেটা শিখে নিলি সেটা আবার ভুলে যাস না যেন। কাকে কি বলতেছো আম্মু? একটা অলস মানুষ কি কখনো এসব মনে রাখবে? এই তোমাকে কি বলেছি? চুপচাপ তোমার কাজ তুমি করো। তারপরও এরকম করতেছো কেন আমার সাথে? আমি কি আপনাকে উদ্দেশ্য করে বলছি নাকি? আমি তো আমার মুখ দিয়ে কথাটা বললাম। যেহেতু আপনার গায়ে লেগেছে, তার মানে আপনি সত্যি সত্যিই অলস। তোমাকে উচিত শিক্ষা না দিলে তুমি ঠিক হবে না, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা তাহলে তোমরা ঝগড়া করো, আমি একটু বাইরে থেকে আসি। কথাটা বলে আম্মু সেখান থেকে বেরিয়ে গেল। আমি দীপার কাছে চলে আসলাম আর দীপাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। এসব কি অভদ্রতামি করতেছেন? আম্মু চলে আসবে যে কোনো সময়। ছাড়েন বলতেছি, ছাড়েন। এরপর থেকে যদি তুমি আমার সাথে আর একবার নিজে থেকে ঝগড়া করতে এসেছো, তাহলে তোমাকে যে কি করব সেটা পরে দেখা যাবে। আপনি আমার কচু করবেন, কচু কচু। ভাগেন এখান থেকে, আম্মু চলে এসেছে। আম্মুর কথা শুনে আমি দীপাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্য সাইডে চলে আসলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আম্মু এখনো আসেনি, তাই আমি দীপার কাছে আবার যেতে লাগলাম। আমাকে তো ভালোই বোকা বানাতে পারো মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতেছো রোজা ধরে, এটা কিন্তু ঠিক না। আপনি যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন, যদি আম্মু দেখে ফেলে তখন তো আমার একটা লজ্জার ব্যাপার আছে। এমনিতেই তখন আম্মুকে কি একটা লজ্জায় ফেলে দিয়েছিল বোকার মতো আপনার প্রশ্ন করার জন্য। আর এখন এসব কি করতেছে? সব সময় কি এসব করার সময় নাকি? আমি তো আর পরকিয়া করতেছি না, আমি তো বিয়ে করা বউকে জড়িয়ে ধরে আছি। আম্মু দেখবে, দেখে চলে যাবে। একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বা আমাদের লজ্জা দিয়ে ভিতরে চলে আসবে, সেটা কোনো ব্যাপার হইলো? আম্মু তো অন্য কেউ তো না। আমি অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, অনেক বেহায়া মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আজকে প্রথম দেখতেছি। প্রতিটা বউয়ের কাছে প্রতিটা স্বামী নির্লজ্জ হয়, না হলে এত ভালোবাসা পাবে কোথা থেকে বউরা? অনেক হয়েছে চাপাবাজি করা, চাপাবাজি করতে হবে না। এখন আমার হাতের কাজগুলো করতে দেন, না হলে কিন্তু এই যে গরম খুন্তি সেকে দেব। এখনো তোমরা দুজন ঝগড়া করতেছো? আচ্ছা রান্নাটা কি শেষ হয়েছে নাকি ঝগড়া করতেছো দুজনে? আমি কিন্তু রান্না করতেছিলাম, আপনার সালাম কা দুসরা করতেছিলাম। আপনার ছেলেকে বাইরে পাঠিয়ে দেন, আমি রান্নাটা শেষ করতে পারবো তাহলে তাড়াতাড়ি। সত্যি আম্মু, আমি বাইরে চলে যাব এক্ষুনি। তোকে রুমে যেতে হবে না, তুই আমার কাছে আয়, আমি কি কি রান্না করি সেগুলো শেখার চেষ্টা কর। ভবিষ্যতে কাজে লাগবে যখন বৌমা প্রেগনেন্ট হবে। আর আমি যখন না থাকি, বলা তো যায় না ভবিষ্যতের কথা। আম্মু এখন কিন্তু আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাব, তোমাকে বলছি না এসব কথা আর বলো না। তারপর তুমি এসব কথা বলো কিসের জন্য? আম্মু, আপনি কি সত্যি সবসময় আমাদের কষ্ট দেওয়ার জন্য কথা বলেন? এসব কি বলতেছেন বারবার? আমাদের কষ্ট হয় না বুঝি? আচ্ছা হয়েছে, আর বলবো না, আমার মনে ছিল না, এবার কানে ধরতেছি, আর বলবো না। আম্মু আছে, তোমাকে আর কানে ধরতে হবে না। তুমি কানে ধরা মানে আমাদের লজ্জায় ফেলে দেওয়া। আচ্ছা রান্না প্রায় শেষ, এবার যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আমিও যাই তাহলে। উনি তো আবার একা, যদি যায় রুমে তাহলে যদি কোনো সমস্যা হয় আমি ওর সাথে যাই। আচ্ছা তোমার যদি রান্না শেষ হয়ে থাকে তাহলে তুমিও মাহিনীর সাথে যাও। আমার অল্প একটু কাজ আছে, 2 মিনিট লাগবে, আমি শেষ করে তারপর সবকিছু নিয়ে বেরিয়ে আসতেছি। তোমরা দুজন ফ্রেশ হয়ে আসো। তারপর আমি আর দীপা দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে আমাদের রুমে চলে আসলাম। আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোমরটা কেমন জানি ব্যথা হয়ে গেছে, তাই বসে পড়লাম। দেখি দীপা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। বুঝলাম না এত প্যারা দিলে কি ভালো লাগে। এই জন্য মনে হয় মনীষীরা বলেছেন বিয়ে করার আগে 10 বার ভাবা উচিত। আমরা এখনকার ছেলেগুলো তো বিয়ে করার জন্য পাগল হয়ে যাই। ভাইরে ভাই, বিয়ের পর যে কি একটা প্যারা সেটা বিয়ে করার পর বুঝতে পারবো। এখন বললে হয়তো বলবা যে আমি খারাপ। প্রথম প্রথম অনেক মজা পাবা, শ্বশুর বাড়ি যাবা, নতুন নতুন শালি, তাদের সাথে আড্ডা দিব, তারপর এখানে ওইখানে যাওয়া, সবকিছু মিলে অনেক মজায় থাকবা। কিন্তু যখন সংসারটা শুরু করবা তখন বুঝবা যে মাসের কয়দিন যায় আর কিভাবে যায়, আর বউয়ের প্যারা কত প্রকার। একা একাই বিড়বিড় করছেন, শুনি আমাকে কিছু না বলে। আমি আমার পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা বললাম, তাদেরকে একটু উপদেশ দিলাম। তোমাকে শুনতে হবে না এসব কথা, এসব কথা তোমাকে শোনা যাবে না। কি এমন গোপন কথা বললেন তাদের যে আমাকে বলা যাবে না? বুঝলাম না, এত গোপন কথা থাকতে পারে আপনার?
তাও আবার পাঠকদের সাথে। আম্মু রান্নাঘরে একা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। ও তাই তো, আমার মনে ছিল না। আপনার অবস্থা দেখে তো আমি ভেবেছিলাম যে আপনাকে এখন পিটাতে হবে, না হলে আপনি তো আবার বিছানা থেকে উঠবেন না। আচ্ছা, তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কিসের জন্য আমি বুঝতেছি না। তুমি আগে আমাকে অনেক সম্মান করতে, কিন্তু এখন তো সম্মান তো দূরের কথা, সবসময় পিটানোর জন্য প্রস্তুত থাকো। স্বামীকে মাঝে মাঝে শাসন করা লাগে, শোষণ করা লাগে, বুঝছেন? আবার আদরও করা লাগে, সম্মান দেওয়া লাগে, সবকিছু মিলিয়ে ভালোবাসাটা পরিপূর্ণতা পায়। আমাকে আদর করা তো দূরের কথা, সবসময় তো পিটানোর জন্য তুমি প্রস্তুত থাকো। আমি ইদানিং লক্ষ্য করতেছি তো, এটা কিন্তু ভালো স্বভাব না। আচ্ছা হয়েছে, আমার ভুল হয়েছে, আমায় মাফ করে দিবেন। এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি, আপনার কথা শুনতে চাচ্ছি না। আর নামাজ পড়তে হবে, ইফতার করতে হবে। আচ্ছা যাও, এমনিতে আজকে রাতে যে কি হতে চলেছে সেটা নিজেও জানি না, কেন যে আমাদের জীবনে এরকম একটা কালো অধ্যায় রয়ে গেছে, এখন খুব টেনশন হচ্ছে। এসব নিয়ে টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না বা কম হবে না। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে, অমঙ্গলের জন্য কখনো আল্লাহ কোনো কিছু করবে না বান্দার জন্য। কখনো নিরাশ হবেন না, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন, দেখবেন সে সব কিছুতে সফলতা আসবেই ইনশাল্লাহ। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, বাস্তবতা এটাই। আর তুমি যতই ধৈর্য ধরবে, আল্লাহ তাআলা তোমার উপর ততই সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সব বিপদ থেকে আমাদের মুক্ত করবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার উপর আমাদের পূর্ণাঙ্গ ভরসা আছে। আজকে আম্মু একা একা কত কষ্ট করতেছে, তখন কি একটা ভয় পেয়েছিল, আর এখন একা একা কষ্ট করতেছে, আর আমার রুমে এসে গল্প করতেছি, এটা ঠিক না। আম্মুকে কষ্ট দিচ্ছি আমরা। আচ্ছা চলেন তাহলে দুজন একসাথে ওযু করে আম্মুর কাছে চলে যাই, তখন আম্মুর ভালো লাগবে। তারপর আমি আর উনি দুজনে একসাথে ওযু করলাম, ওযু করে রুম হয়ে রান্নাঘরে উকি মারলাম। উকি মেরে দেখি আম্মু এখনো নেই, তাই ওনার রুমে উকি মারলাম। উকি মেরে দেখি উনি রুম থেকে বেরিয়ে আসতেছে। তোমাদের দুজনে দেরি হচ্ছে দেখে আমি রান্নাটা শেষ করে সবকিছু টেবিলে সাজিয়ে রেখে রুমে এসে অজু করে নিলাম। তোমাদের কোনো সমস্যা হয়নি তো আবার? আপনি প্লিজ মাফ করে দিয়েন, আমাদের একটু সমস্যা হয়নি, কিন্তু উনি একটু ক্লান্ত ছিল তাই বসে পড়েছিলাম। ওনার সাথে একটু কথা বলতে দেরি হয়ে গেছে, কিছু মনে নেবেন না আবার। ধুর পাগলি মেয়ে কোথাকার, আমি আবার কি মনে করব? তোমরা একটু রেস্ট করতে গিয়েছিলে, আর তার জন্য যদি আমি তোমাকে খোঁচা মেরে কথা বলি, তাহলে তুমি তো আমাকে আর সহ্য করতে পারবে না, তাই না? আম্মু সত্যি বলতেছি, আর কখনো এরকম হবে না, তাও আমার উপর মন ভারী করে থাকবেন না। পাগল মেয়ে কোথাকার, চলো আজান দেওয়ার সময় হয়ে এসেছে, আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আজান দেবে, আমরা গিয়ে তার সামনে বসে পড়ি। তারপর আম্মু আমি দুজনেই একসাথে রুম থেকে বেরিয়ে আসলাম। এসে দেখি উনি ইফতার সামনে নিয়ে বসে আছে, আমরাও সেখানে গিয়ে বসে পড়লাম। আমি আর আম্মু একসাথে বসে পড়লাম কারণের অন্য সাইডে। একটু পরে আজান দেওয়া শুরু করে দিল, তাই আমরা সবাই ইফতার করতে লাগলাম। ইফতার করা শেষ করে সবাই নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়া শেষ করে আমি ওনার জন্য দোয়া পড়লাম, যাতে করে ওনার জন্য কোনো ক্ষতি না হয়। প্রাণের চেয়ে প্রিয় স্বামী, তার জন্য দোয়া না করতে তো মন আর ঠিক থাকে না, কারণ তার তো মঙ্গল কামনা করা আমার উচিত। তিনি তো আমার সারা জীবনের সঙ্গী, 1 বা 2 দিনের সঙ্গী না। ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কারণ এরকম একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যে তাকে এত জ্বালাতন করি, এত কাহিনী করি, তিনি সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না, আর সব কিছু আমাকে বুঝিয়ে বলে, কোনো কিছু রাগান্বিত ভাবে বলে না। এটা যে একটা বড় পাওয়া, সেটা একটা মেয়ে বোঝে। আমি নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে দেখি উনি বিছানায় শুয়ে আছেন। আজকে অবশ্য তিনি মসজিদে যায় নাই, আম্মু যেতে দেয় নাই, বাসায় নামাজ পড়েছে। আপনার কি কোনো প্রকার সমস্যা হচ্ছে? না তো, আমার কোনো সমস্যা হচ্ছে না, হয় একদম ঠিক আছি। তোমাকে দেখে ক্লান্ত লাগতেছে, তুমি এসে শুয়ে পড়ো। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনার। আপনি শুধু বলবেন আপনার যদি কোনো সমস্যা দেখা দেয়। আম্মু তো বলেছিল রাত 12টার পর সেটা নাকি দেখা দেবে। এখন তো মাত্র সন্ধ্যা পার হইল, এখন অনেক সময় বাকি আছে, দেখা যাক। তাও সবসময় সাবধানতা অবলম্বন করলে আল্লাহর রহমতে কোনো কিছু সমস্যা হবে না। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো, সাবধানতা অবলম্বন করতে হবে। কেন যে আমাদের জীবনটা এরকম হয়ে গেল, কেন আমরা স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারবো না? এসব নিয়ে একদম টেনশন করো না, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন সব সময়, একদম ভেঙে পড়বেন না, আল্লাহর উপর আস্থা রাখুন। আমার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দাও তো, কেমন যদি মাথাটা ভারী ভারী হয়ে যাচ্ছে। আমি ওনার কথা মতো ওনার মাথাটা আমার কোলে তুলে নিলাম, তারপর একটু তেল নিলাম হাতে,
তেলগুলো নিয়ে ওনার মাথাটায় বিলি কেটে দিতে লাগলাম, যাতে করে ওনার মাথাটা সব সময় ঠান্ডা থাকে। হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন আর আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাকে নিয়ে কোনো টেনশন করবে না তুমি, আমি একদম ঠিক থাকবো আল্লাহর রহমতে। তুই কখনোই ভেঙে পড়বে না আমাকে নিয়ে। নিচে তো অনেক শক্ত থাকতে চাই, কিন্তু মন তো মানে না। মনটা যে ব্যাকুলতা সৃষ্টি করে দেয়, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব? এই পাগলি, কান্না করতেছো কিসের জন্য? দেখবে একদম কোনো কিছু ক্ষতি হবে না। আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ তাআলার হাতে। এখন আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়ুন তো। আজকে দেখতেছি তুমি একদম স্বাভাবিকভাবে আচরণ করতেছো। নামাজ পড়ার জন্য তাড়া দিবা না। নামাজের সময় ঠিকই আপনাকে জাগিয়ে দেব, নামাজে কোনো ছাড় চলবে না। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় আমাকে নামাজ পড়তে বলবা না, ঘুম পাড়িয়ে দিচ্ছি। বদমাশি চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিয়ে এখন একটু চোখ বন্ধ করে থাকার চেষ্টা করো না। আমি আপনার মাথায় বিলি কেটে দিচ্ছি। আমার কেন জানি ঘুম আসতেছে না। একটু পরে আজান দিবে, চলো অজু করে আসি। আমি কোনো কিছু না বলে ওনার কথা মতো চুপচাপ বাথরুমে চলে গেলাম। উনি আমার পেছনে পেছনে বাথরুমে চলে আসলেন। তারপর দুজনে একসাথে অজু করলাম। অজু করে আমি চলে আসলাম আম্মুর রুমে। আমি আর আম্মু দুজনে একসাথে তারাবির নামাজ পড়ার জন্য বসলাম। উনি ঘরে পড়ে নেবেন, কারণ আজকে ওনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, তাই উনি ঘরে আজকে নামাজ পড়বেন। মাহিনকে একা ঘরে রাখা কি ঠিক হলো? আপনি একদম টেনশন করবেন না, দেখবেন যে সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না। চলুন তো, নামাজের সময় হয়ে এসেছে, নামাজ তাড়াতাড়ি পড়ে নেই আজকে। তারপর আম্মু আর আমি দুজনেই নামাজ পড়লাম। আজকে বেশি সময় নেই। তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি উনি রুমে নেই। আমার খুব টেনশন হতে লাগলো, উনি গেল কোথায়? আমি আম্মুকে কোনো কিছু না জানিয়ে বাড়ির চারপাশে ভালো করে দেখলাম, দেখি উনি কোথাও নেই, এমনকি ছাদেও নেই। ছাদে গিয়ে দেখি উনি ছাদে গেছে নাকি। ছাদে গিয়ে দেখি উনি ছাতার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কিন্তু উনি করতে চাচ্ছেটা কি? ছাদ থেকে লাফ দিতে চাচ্ছে মনে হয়। আমি ওনাকে ডাকলাম না, কোনো সারা শব্দ করলাম না। তাড়াতাড়ি গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। দেখলাম যে উনি আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ওনার মুখের একই হাল হয়েছে, ওনার চোখ মুখের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আপনি ঠিক আছেন তো? আপনাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? আপনি স্থির হয়ে একটু দাঁড়িয়ে থাকেন। একদম নড়াচড়া করতেছেন কিসের জন্য? এরকম নড়াচড়া করতেছেন কিসের জন্য? আর আপনি এখান থেকে লাফ দিতে যাচ্ছেন কেন? আমি মনে হয় কোনো কথা বলতেছি না। উনি যে ভাব ধরে আছে, উনি শুধু আমাকে ধাক্কা দেওয়ায় ওনার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। কি করব ভেবে পাচ্ছি না। আসলে ওনার এখন কি হয়েছে? তার মানে কি কোনো এফেক্ট পড়েছে ওনার উপর? এখন আমাকে সামলিয়ে নিতে হবে। দেখেন, এরকম কোনো কাজ করার চেষ্টা করবেন না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে কিন্তু আমি আপনাকে সারা জীবন জ্বালিয়ে মারবো। চুপচাপ আমার সাথে চলে আসেন, না হলে কিন্তু আপনার অবস্থা আমি শেষ করে ফেলবো। তুই আমার কোনো কিছু করতে পারবি না, আমাকে ছেড়ে দে, না হলে আমি তোকে খুন করে ফেলবো। ওনার মুখ থেকে তুই শুনে আমি শিওর হলাম যে উনি এখন আর সেন্সে নেই, কারণ উনি আমাকে কখনো ভুল করেও তুই বলেনি। আজ প্রথম তুই বললেন ওনার ওপর অন্য কেউ ভর করে আছেন। আমাকে ঠিক থাকতে হবে। আমি আমার জীবন থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। তুই যতই চেষ্টা করিস আমার স্বামীর কোনো ক্ষতি করার, কিন্তু আমি কোনো ক্ষতি হতে দেব না তার। ভালো ভালো বলতেছি, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তুই বাঁচতে পারবি না। তুই এর মাঝে জড়িয়ে যাস না, তোকে ভালোই ভালো ছেড়ে দিচ্ছি। তুই এখান থেকে চলে যা, না হলে তোর জীবন বিপন্ন হয়ে যাবে, তুই মরে যাবি। তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমার কোনো কিচ্ছু হবে না, কিন্তু তুই আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবি না, এটা আমি ভালো করে জানি। আল্লাহ তাআলা আমাকে সেই শক্তি দিয়েছে যে আমি আমার স্বামীকে রক্ষা করতে পারবো। তুই কে রে? বৌমা, তুমি মাহিনকে এভাবে জড়িয়ে ধরে আছো কিসের জন্য? এখানে কি হচ্ছে? দেখেন না মাহিনের কি হয়েছে, আর অনেক আবল তাবল কথা বলতেছে। আম্মু প্লিজ কিছু একটা করুন আপনি। তারপর আম্মু জানি কি কি করতে লাগলো, আর উনি দেখতেছে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে। তার মানে আম্মু এর প্রতিকার জানে, তাই আম্মু ওনাকে একটা শুকিয়ে দিলেন, আর উনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি ওনাকে জড়িয়ে ধরে রইলাম। আম্মুকে দেখলাম সে নিচে চলে গেল। বুঝলাম না আসলে এটা কি, আসলে এটা কি ওনার ছোট থেকে নাকি আজকে প্রথম, বুঝতেছি না তো। বেশ কিছুক্ষণ পর আম্মু পানি নিয়ে চলে আসলো। উপরে এসে
ওনার উপরে পানি মারলো। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে আসলো, আর উনি ওনার এই অবস্থা দেখে কিছুটা অবাক হয়ে গেল। আমি এখানে কেন আর কিভাবে আসলাম? আমার কি হাল করেছো তোমরা? চুপ থাকেন। আমরা আপনার এই হাল করব কিসের জন্য? আপনি নিজেই এর জন্য দায়ী। চালের নিচে চলেন, এখানে থাকা যাবে না। আমার হয়েছেটা কি বলবা তো? এরকম ঝাড়ি মারতেছো কিসের জন্য শুনি? তোমাদের ঝগড়া আর যে কতকাল শুনতে হবে আমাকে। এখন নিচে আয়, তারপর তোদের ঝগড়া শুনবো। এখন নিচে আয়। তারপর আম্মু রাগান্বিত স্বরে বলে নিচে চলে গেল। আমরা আম্মুর পেছনে পেছনে নিচে চলে আসলাম। আরেক মুহূর্ত সেখানে দেরি করলাম না, কিন্তু এসে দেখলাম আম্মু মুখ গম্ভীর করে এখানে বসে রইল। আমরা দুজন আম্মুর পাশে গিয়ে বসে পড়লাম, দেখি আম্মুর রাগ ভাঙাতে পারি কিনা। আসলে আম্মু সরি, আমার আর এরকম হবে না। আমি আর তোমার বৌমার সাথে, তোমার লক্ষ্মী মেয়ের সাথে আর কখনো ঝগড়া করব না। আম্মু, আমি আর ঝগড়া করতে পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। এরকম মুখ গোমরা করে থাকবেন না, না হলে আমাদের ভালো লাগে না। আমার খেলার সঙ্গী দরকার। তোমরা আমাকে কবে আমার খেলার সঙ্গী এনে দেবে তাই বলো। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, আপনার ছেলে সবকিছু জানে। আমাকে এই বিষয়ে পাঠিয়ে দিবেন না আম্মু। এখন আমি আপনি হয়ে গেলাম, তাই না? এখন আপনি হয়ে গেলাম। সরি আম্মু, মুখ দিয়ে ভুল করে বের করে ফেলেছি, আর কখনো এরকম হবে না। আর কোনোদিন যদি এই কথা শুনতেছি তাহলে কিন্তু আমি আরো রাগ করব। এখন আমাকে আমার সঙ্গী কখন এনে দেবে সেটা বলো। আম্মু কয়েকটা দিন ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি কিভাবে কিনে এনে দেবো? ওয়েট। ছাগল কোথাকার, আমি কি তোর কাছে পুতুল চেয়েছি নাকি যে তুই আমাকে কিনে এনে দিবি? আমি তোদের বাচ্চার কথা বলতেছি। আম্মু এটা তো এত তাড়াতাড়ি এনে দেওয়া সম্ভব নয়। একটা বছর ওয়েট করতে হবে। তুমি একটা বছর ওয়েট করো, এর মাঝে হয়ে যাবে। 1 বছর ধরে তো অপেক্ষা করলাম, তাই না? আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে সেটা বল। তোমার বৌমা তো ছোট বাচ্চা, এখন কি তার সন্তান লালন পালন করার বয়স হয়েছে? খবরদার কখনো আমাকে ভুল করেও ছোট বাচ্চা বলবেন না। নিজে পারে না, অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। চুপ থাকো তো, বেশি বকবক করিও না। চুপচাপ শুয়ে থাকো, একটা কথা বলবা না। আমি এখানে বসে আছি সোফার উপর, বিছানার উপর বসে না যে শুয়ে পড়বো। হয়েছে, আমার আর বোঝাতে হবে না। এখন নিজেই চুপচাপ এখানে বসে থাকার। আমার সাথে কথা বলতে হবে না। যাও, কথা আছে আমার সাথে বলো, আমার সাথে কথা বলতে হবে না। এখন আমাকে ঝাড়ি মারতেছেন। আমি না হলে তো একটু আগে মরে যেতেন। এখন আমি জীবন বাঁচালাম, কোথায় ধন্যবাদ দেবেন তা না করে এখন দিচ্ছে ঝাড়ি। দেখো আম্মু, আমাকে কিন্তু এভাবে খোঁটা মারলে আমি একদিন এই বাসা থেকে চলে যাব, আর কখনোই বাসায় ফিরে আসবো না। মনে রাখো। রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। এখন তোমরা দুজন তোমাদের মুখটা বন্ধ রেখে চুপচাপ শুধু অপেক্ষা করো। আম্মু, তোমাকে একদম টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। চুপ থাকো তো, এখন কথা শুনতে ইচ্ছা করতেছে না। প্লিজ কেউ আমার কথা কিছু মনে করবা না। দুজনে এখন চুপ থাকো। আমি শুধু ভাবতে চাচ্ছি, আর কিছু না। আম্মুর কথা শুনে আমরা চুপ হয়ে গেলাম। শুধু আমাদের ইশারায় ঝগড়া হচ্ছে, মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু আমাদের ঝগড়া ঠিকই চলতেছে। উনি আমাকে ভেঙচি কাটতে আসে, আমি ওনাকে বেশি কাটতেছি। উনি আমাকে ইশারা করে দিচ্ছে, আমিও ওনাকে ইশারায় উল্লু দিচ্ছি। আমাদের স্বামী স্ত্রীর মাঝে যে একটা সম্মান আছে সেটা অন্য লেভেলের, কিন্তু যখন আমরা মজার মধ্যেও ঝগড়ার মধ্যে থাকি তখন কেউ বলবে না যে আমরা স্বামী স্ত্রী এতটা ঝগড়া করতে পারি। সবাই বলবে যে আমরা বেস্ট ফ্রেন্ড। আম্মু, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। গিয়ে দেখো রাত 12টা পার হয়ে গেছে। এখন আমি ঠিক আছি, তার মানে আমার কিচ্ছু হবে না। তুমি অযথা আমাকে নিয়ে টেনশন করো। আমি তোকে এখানে কোনো কথা বলতে বলেছি? চুপচাপ থাকতে বলিনি? তারপর কথা বলিস কিসের জন্য শুনি? বেশি বুঝে আম্মুর মুখের উপর কথা বলে, এত বেয়াদব পছন্দের। নিন, নিজের বেয়াদবিটা একটু কম করে দেখান, বুঝছেন? রাত 12টা, বড় হয়েছে কি হয়েছে, আজকে সারা রাত জেগে থাকবে। আমার যে খুব ঘুম পাচ্ছে, আমি এখানে তাহলে শুয়ে পড়ি, তোমরা অপেক্ষা করো। কি হয়, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কেন জানি চোখ দুটো মেলে থাকতে পারতেছি না। তুই কি বুঝতে পারতেছিস কিছু যে তোর সাথে সত্যি কি হচ্ছে? তোর কেন ঘুম ধরতেছে এত আজকে? আমাদের কেন ধরতেছে না? এটা স্বাভাবিক বিষয় আম্মু, ঘুম ধরবে না? রাত 12টার পর হয়ে গিয়েছে, তুমি তো জানো আমি রাত জাগতে পারি না, তার মানে আমার এখন ঘুম ধরতেছে। এখানে কোনো কাল্পনিক কিছু হচ্ছে না আমার সাথে। তোর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে তুই স্বাভাবিক নেই, তার মানে তোর সাথে কিছু হতে যাচ্ছে। তুই এখন কোথাও যাবি না, চুপচাপ এখানে বসে থাক। আর বৌমা, তুই মাহিনের হাত ধরে রাখো তো। আম্মুর কথা শুনে আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। কি হবে আজকে রাতে আমি কিছু বুঝতে পারতেছি না, আমি একটু অনুভব করতে পারতেছি।
যে এখানে কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওনার পাশে বসে ওনার হাতটা চেপে ধরে রইলাম। দেখলাম যে উনি একটু নড়াচড়া করতে ধরলো। আমাকে ছেড়ে দাও তো, আমার ঘুম পাচ্ছে। আমাকে যেতে দাও এখান থেকে। এইভাবে ধরে রেখেছো কিসের জন্যে? আমার ঘুম পাচ্ছে, আমাকে ছেড়ে দাও। আপনার ঘুম পেলে এখনই ঘুমিয়ে পড়ুন, এখান থেকে উঠে যেতে পারবেন না কোথাও। চুপচাপ থাকেন তো, বেশি কথা বলেন কিসের জন্য? আমি বলছি না আমি রুমে যাব। আমাকে এভাবে কেন আটকে রাখার ক্ষমতা হয় কি করে তোর? আমাকে ছেড়ে দে। ওমা, ভুল করে আমার হাত ছেড়ে দেবে না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাহিনের হাত তুমি শক্ত করে ধরে রাখো, যত যাই কিছু হয়ে যাক না কেন। আম্মুর কথা মতো আমি ওনাকে অনেক শক্ত করে চেপে ধরে রইলাম। দেখতেছি উনি অনেক শক্তি দেখাচ্ছে। আমি বুঝতে পারতেছি না, ওনার তো অনেক শক্তি, আমি তো তার সাথে পেরে উঠতে পারতেছি না। কিন্তু আজকে আমি তাকে এভাবে ধরে আছি কিভাবে, আমি তো নিজেই কনফিউজড। আমি শুধু মুখ দিয়ে একটা কথাই উপার্জন করতেছি, সে ছেড়ে দে, না হলে তুই মরবি। ছেড়ে দে, না হলে তুই মরবি। আমার কিছুটা ভয় লাগতেছে, তোমাকে হারানোর ভয়। ওনাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর উনি যেটা করলেন তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। তারপর উনি এতটা শক্তি দেখাতে শুরু করলেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি ওনাকে কন্ট্রোল করতেছি কিভাবে? আমি তো নিজেই অবাক। আমার তো এত শক্তি নেই, তাহলে আমি কি করে ওনাকে কন্ট্রোল করতেছি? নাকি আমার মাঝে অন্য একটা শক্তি আছে যেটা ওনাকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে? আমি আলতোভাবে ওনাকে ধরে আছি, কিন্তু তাও উনি আমার থেকে ছুটে যেতে পারছে না। আমি অবাক হয়ে আছি, কারণ আমি স্বাভাবিকভাবে ধরে রইলাম। উনি যেটা করেছে সেটা অস্বাভাবিক। মানে এমন একটা রিয়েক্ট করতেছে, মনে হয় আমাকে মেরে ফেলবে এখানে। আমি অবাক, কি করতেছে উনি, কি করতে চাচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে ওনার ব্যবহারগুলো দেখে। ওনার সাথে কি হতে যাচ্ছে? ওনার শরীরের রং পরিবর্তন হচ্ছে। আমি অবাক। আমি ওনাকে ছেড়ে আম্মুকে ডাক্তার পারছি না, আর কোনো কিছুই করতে পারছি না। আমি তো কিছু জানি না এই বিষয়ে। এখন আমি আম্মুকে কিভাবে জানাবো যে ওনার ছেলে এই অবস্থা হয়েছে? আর আমি তো একাই এসব সামাল দিতে পারবো না। আর আমি এসব কিছু জানি না। আম্মুর সাথে যে কেন এমন ব্যবহার করলাম। আম্মু তো রুমে চলে গেল। এখন আমি কি করব? আম্মু জোরে জোরে চিল্লাতে লাগলাম, আম্মু আম্মু কোথায় আপনি? আপনার ছেলের কি অবস্থা হয়েছে? আপনি একবার এসে দেখে যান প্লিজ। আম্মু আপনি তাড়াতাড়ি আসুন, কোথায় আছেন? আমার চিল্লাচিল্লি শুনে আম্মু কোথা থেকে যেন তাড়াতাড়ি আমার এখানে চলে আসলেন। এসে ওনার ছেলের এই অবস্থা দেখে উনি একটুও ভয় পেলেন না। উনি এসে পাশে বসে পড়লো। আমি অবাক। আমি যেখানে ভয় পাচ্ছি, ভয় মরে যাচ্ছি, আম্মু সেখানে স্বাভাবিক ব্যবহার করতেছে। আমি কিছু বুঝতে পারতেছি না আসলে ওনাদের ফ্যামিলিতে কি আছে, আর আমি কোথা থেকে আসলাম, আর কেনই আসলাম এদের ফ্যামিলিতে। এতটা আত্মরক্তা হয়ে গেছে এদের সাথে যে আমি চাইলেও এখান থেকে সরে যেতে পারছি না। মন বলতেছে তুমি এখানে থাকো। আম্মু কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। ওনার হঠাৎ এরকম পরিবর্তন হচ্ছে কিসের জন্য? আর আমি ওনাকে এভাবে আর কন্ট্রোল করতে পারতেছি কিভাবে? আমি তো অবাক, কারণ আমার তো এতটা শক্তি নেই। আমি কিন্তু সব কিছু আগে ক্লিয়ার করে রেখেছিলাম যে তোমার এমন একটা শক্তি থাকবে, সেটা দিয়ে তুমি মাহিনকে কন্ট্রোল করতে পারবে। হয়তো তুমি সেই লক্ষ্মী মেয়ে যে আমার ছেলেকে কন্ট্রোল করতে পারবে। তাই তুমি মাহিনের জীবন সঙ্গী হয়ে এসেছো। এখন তুমি মাহিনকে ধরে রাখো। তুমি কোনো মতে মাহিনকে ছেড়ে দিবে না, তাহলে মাহিনকে আমরা হারিয়ে ফেলবো চিরজীবনের জন্য। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি বলতে চান? সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে আমার এখন কি করা উচিত? আমি এখন কিভাবে মাহুনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমাকে এভাবে আটকে রেখো না, তাহলে কিন্তু ভালো হবে না। সব সময় আমাকে এভাবে জব্দ করা উচিত না। তখন নিয়ে যেতে এসেছি, তখন নিয়ে যেতে দাওনি। এখনো এসেছে, এখনো নিয়ে যেতে না দিলে আমরা তোমাদেরকে ধ্বংস করে ছেড়ে দেব। আমাদের নিয়ে যেতে দাও। তুই আমার স্বামীকে খুন করেছিস, তুই এখন এসেছিস আমার ছেলেকে নিয়ে যেতে? তোকে জুতা পেটা করবো কুত্তা। তুই আমার ছেলেকে ছেড়ে এখান থেকে চলে যা, নয়তো তোর জীবন এখান থেকে ফিরে যেতে পারবে না। শুধু আর কিছুক্ষণ থাক, তারপর দেখ। তুই যদি এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারিস, তারপর আমাকে বলিস, তারপর আমি আমার ছেলেকে তোদের সাথে দিয়ে দেব। যা। তুই আমাকে চ্যালেঞ্জ করতেছিস? আমি তোর ছেলেকে নিয়ে যেতে পারবো না, তাই না? তোর ছেলেকে আমি নিয়ে যাব। তুই দেখ, তুই আমাকে চ্যালেঞ্জ করিস, তোর ছেলেকে আমি নিয়ে যাব। তারপর দেখ তোর কি অবস্থা করি। তোকে সহ তোর পুরো ফ্যামিলিকে আমি তো ধ্বংস করে দেব। তুই আমাকে চিনিস না, তুই আমার শক্তি সম্পর্কে অবগত না।
যার জন্য তুই আমাকে এভাবে চ্যালেঞ্জ করতেছিস। যদি জানতিস তাহলে এভাবে কথা বলার সাহস পাইতি না। আম্মু উনি এসব কি ভুলভাল বকছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি আমাকে প্লিজ কিছু একটা বুঝিয়ে বলুন, আমি যাতে করে ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আনতে পারি। আর কিছুক্ষণ ধৈর্য ধরো, আল্লাহর রহমতে মাহিনের কিছুক্ষণের মধ্যে তার সব শক্তি সম্পূর্ণরূপে পেয়ে যাবে। তখন দেখবে কোনো ক্ষমতা তাকে কোনো কিছুই করতে পারবে না। আর শোন কুত্তা, তুই থাক আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ তুই মায়ের সাথে থাক, তারপর ধ্বংস অনিবার্য। তুই আমাকে ভুল করেও চ্যালেঞ্জ করবি না, তাহলে কিন্তু বললাম তো তোর পুরো ফ্যামিলিকে আমি ধ্বংস করে দেব। চুপ থাকার আমাকে নিয়ে যেতে দে। তুই কি আমার সম্পর্কে কোনো কিছু অবগত আছিস নাকি নাই? নাকি আমার রূপটা তোকে দেখিয়ে দেব? ভাগ্য ভালো যদি থাকে তোর তো এখান থেকে চলে যা। আম্মুর আসল রূপ মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আম্মুর আবার একটা গ্রুপ আছে নাকি? আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একে তো আমার স্বামীর এই অবস্থা, তারপর আমার শাশুড়ি মা এসব বলতেছে। আমার তখন প্রচুর ভয় লাগা শুরু হয়ে গেল। এখন আমি কি করব? উনি যদি ওনার আসল রূপে ফিরে আসে, আমাকে যদি এখানে মেরে ফেলে গলা টিপে, তখন আমি কি করব? আমি তো ভেবে পাচ্ছি না আমার কি করা উচিত। উনি এসব কি ভুলভাল বকছে। আমার তো প্রচন্ড ভয় লাগা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাকে বাঁচাও এই অবস্থা থেকে, আমার স্বামীকে বাঁচাও, আমার শাশুড়ি মাকে ভালো মতো রাখার তৌফিক দান করো। আম্মু, এখন আমি কোনো কিছু বুঝতেছি না আসলে এখানে হচ্ছেটা কি, কারণ কখন ঠিক হবে। উন্নত আস্তে আস্তে অবনতি হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তুমি একদম টেনশন করবে না, কিচ্ছু হবে না মাহিনের। তুমি চুপ থাকো আর দেখে যাও। মাহিন একটু অসুস্থ হয়ে যাবে, এত টেনশন করার কিছু নেই। আমি আছি তো, ভয় পেতে হবে না। আম্মু, আপনার আসল রূপ বলতে আমি বুঝলাম না। আপনার কি অন্য একটা রূপ আছে যেটা আমি জানি না? এখন বেশি কথা বলবা না, চুপ থাকো আর শোনো। এখন যেটা হবে তুমি শুধু দেখে যাবে, কোনো কথা বলবে না, তাহলে তোমার বিপদ হয়ে যাবে। তুমি চুপচাপ শুধু দেখে যাবে আর মাহিনকে ধরে রাখবে, কারণ আমি এখন চলে যাব। তুমি চুপচাপ থাকো আর মাহিনকে শক্ত করে ধরে রাখো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এখন অবস্থা খুবই ভয়াবহ। এখন যদি আমি লড়াই করতে না যাই তাহলে আমরা আটকে রাখতে পারবো না মাহিনকে, নিয়ে যাবে তারা। কথা বলেই আম্মু একটা রূপ ধারণ করলো, যেটা দেখে আমি ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা। কিন্তু আম্মু আমাকে ধরে ফেললো, আর আমি একটু আশ্বাস পেলাম যে আম্মু আমাকে এখনো চিনতে পেরেছে, আমার কোনো ক্ষতি করবে না। কারণ ওনাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগতেছে যে কোনো মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাবে নিমিষের মধ্যে। আমি কিভাবে যে এখনো সজাগ আছি নিজেও জানি না, কারণ উনি আমাকে আশ্বাস দিচ্ছে আমি ঠিক থাকবো, আমার কোনো ক্ষতি করবেন না। আমাকে এইভাবে শাস্তি দিচ্ছিস তুই? আমার গুরু রেডি হয়েছে, এখানে আসতেছে। তুই আর কিছুক্ষণ ধৈর্য ধর বুড়ি, তোকে আমরা শেষ করে যাব এখান থেকে। তোর গুরু আসবে আর তোর গুরু সহ তোকে শেষ করে দেব। এখন কেউ এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না, তুই আমাদের চিনিস না। তারপর আম্মু আরেকটা রূপ ধারণ করলো। আমি দেখে অজ্ঞান হয়ে যেতেও ধরে অজ্ঞান হলাম না, কিন্তু নিমিষের মাঝে মাহির অবস্থার আরো অবনতি হলে এবং একটা নতুন রূপ ধারণ করতে সে মাহিন আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি না হচ্ছেটা কি আমার সাথে। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই তো আমার গুরু চলে এসেছে। এখন দেখ বুড়ি, আমরা তোদের ফুল ফ্যামিলিকে ধ্বংস করে এখান থেকে তোর ছেলেকে নিয়ে চলে যাব, আর তুই কিছু করতে পারবি না। তুই শুধু দেখে দেখে মরবি, আর কিছু করতে পারবি না। বৌমা, আমি যদি এখানে মরেও যাই তাও তুমি মাহিনের হাত ছেড়ে দেবে না। যতক্ষণ তুমি মাহিনের হাত ধরে থাকবে ততক্ষণ মাহিনের কোনো ক্ষতি হবে না। মাহিন, আর 1 মিনিট হাতটা ধরে থাকবে, তারপর চলে আসবে, আর তাকে তুমি ছেড়ে দিবে ঠিক 1 মিনিট পরেই। আস্তে আস্তে ওনার অবনতি আরো বেড়ে চলতেছে। আমি কি করব বুঝতেছি না। হঠাৎ করে দেখতেছি ওনার একটু উন্নতি হচ্ছে। ওনাকে দেখতে যেমন কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে, আমাকে আমি চিনতে পারতেছি না। হঠাৎ করে অনেকটা ধাক্কা দিয়ে উঠলেন। আমি ভয় পেয়ে ওনাকে আরো শক্ত করে ধরলাম, কিন্তু আম্মু আমাকে ইঙ্গিত করলো মাহিনকে ছেড়ে দিতে। তখন আমি মাহিনকে ছেড়ে দিলাম। তারপর যা শুরু হয়ে গেল বাসার ভেতর, মনে হচ্ছে যে এখানে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। পুরো বাসাটা কাঁপাকাঁপি শুরু করে দিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বুঝলাম না বিষয়টা। আমরা আবার ফিরে আসব। আজকে না হয় পারলাম না, কিন্তু আমরা আবার ফিরে আসব। আবার গুরুকে মেরে ফেলেছিস তুই। তোদের বংশকে আমি ধ্বংস না করেই, আবার গুরুর প্রতিশোধ না নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে যাব না।
তোদেরকে আমি মেরে ফেলবো, তারপর পৃথিবী ত্যাগ করব। তোর গুরু তো শেষ, এখন তোর পালা। তুই পালিয়ে এখান থেকে যাবি কোথায়? আমি সেখান থেকে তোকে ধরে এনে তারপর তোকে মৃত্যুদণ্ড দিয়ে তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব। কথাটা বলে মাহিন উড়ে উড়ে কোথায় যেন যেতে লাগলো। কারণ আমি তবে অদৃশ্যমান আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু মাহিনকে তো দেখতে পাচ্ছি। মাহিন উড়ে উড়ে যাচ্ছে। আম্মু তখনই তার আগের রূপে ফিরে আসলো, মানুষের রূপে। আম্মু এসব কি হচ্ছে? আর উনি কোথায় গেল? এখন আমার খুব ভয় হচ্ছে। উনি আসবে তো? এত টেনশন করবি না, একটু পর দেখ মাহিন চলে আসবে বীরের ভেসে। আমার খুব টেনশন হচ্ছে। উনি এখনো দেখা দিচ্ছে না, কিসের জন্য? অনেকক্ষণ তো হয়ে গেল। এই তো মাহিন আসতেছে, আমি আভাস পাচ্ছি আজকের পর থেকে আমরা চিন্তামুক্ত থাকতে পারবো। আম্মু কথাটা বলা শেষ না করতেই উনি এসে উপস্থিত হলো আর মনুষ্য রূপ ধারণ করলেন। আমি শুধু অবাক হচ্ছি, এদের আসল রহস্যটা কি এখনো জানতে পারলাম না। আমি তো কিছু জানতে পারতেছি না। তোমাদের আসল বিষয়গুলো আমাকে কি ক্লিয়ার করে বলা যাবে? আসলে সমস্যাটা কোথায়? আর হঠাৎ করে রূপ পরিবর্তন করতে পারো, এটা তো তুমি আগে কখনো আমাকে বলনি। আমার তো আগে কখনো এরকম হয়নি, আজকে প্রথম। আমিও এই বিষয়টা আগে জানতাম না। তোর জন্মের পর আমি একদিন রাতে স্বপ্নে কি জানি দেখেছিলাম, আমার স্মরণ নেই, কিন্তু পরের দিন আমার শরীর কেমন যেন ব্যথা ব্যথা অনুভব করতেছিল। আস্তে আস্তে আমি অবগত হয়ে যাই যে আমার ভেতর অন্যরকম শক্তি রয়েছে। তাহলে তুমি এই কথাগুলো আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কিসের জন্য? আমাদের তো জানানো উচিত ছিল, তাই না? আমি যদি কথাগুলো তোমাদের জানাইতাম তাহলে তোমরা ভয়ে আমার সাথে থাকতে না। আচ্ছা হয়েছে, এসব নিয়ে তর্ক করতে হবে না। এখন এসব কথা বাদ দাও, অন্য কথা বলি। আসলে এখন তুমি কি করে আসলে ওই মানুষটার... অল্পের জন্য সে আমার হাত থেকে বেঁচে গিয়েছে। আমি ধরতে গিয়ে ধরতে পারিনি, আর কিছু দূর গেলে আমি ফিরে আসতে পারতাম না, তাই আর সেদিকে আমি যাইনি। একদম উচিত কাজ করেছে, সেদিকে না যাওয়াই ভালো। আমাদের ওইদিকে কোনোদিন ভুল করে যাওয়া উচিত না। এখানে কি কথা হচ্ছে? যতক্ষণ আমাকে ক্লিয়ার করে বলা না হচ্ছে ততক্ষণ তো আমার মনের মাঝে খুঁতখুঁতি থেকেই যাবে, তাই না? আমাকে তো ক্লিয়ার করে বলা যায় এখন। আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। হ্যাঁ, এখন অনেক ক্লান্ত লাগতেছে, আমার ঘুমানো উচিত, আম্মুকেও ঘুমানো উচিত এখন। আচ্ছা তাহলে আম্মু আপনি গিয়ে রেস্ট করেন, আমি ওনার সাথে যাচ্ছি। গিয়ে দেখি ওনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি তার সব কাজ করে দিতেছি। আর আপনার কিছু লাগলে আমাকে জানাবেন। আপাতত আমার কোনো কিছু লাগবে না, যদি লাগে তখন আমি তোমাকে ডেকে নেব। এখন তুমি যাও। তারপর আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি রুমে আসলাম। রুমে এসে দেখি মাহিন শুয়ে পড়েছে, তাই আমি ওনার পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ করে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না, উনি তো ঘুমিয়ে যাওয়ার কথা, তাহলে এখনো জেগে আছে কেন? আপনি তো ঘুমিয়ে গেছিলেন, এখন আবার জেগে গেলেন যে? খারাপ লাগতেছে কি আপনার? খারাপ তো লাগতেছে না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যদি আমার পাশে শুয়ে থাকতো আর আমি যদি তাকে জড়িয়ে ধরে থাকতাম তাহলে অনেক আরাম পাইতাম। দুষ্টুমি করার অনেক সময় রয়েছে, এখন আরাম করো তো। এখন দুষ্টুমি করতে হবে না, শুয়ে থাকো। দূর, ভালো লাগে না। কই একটু শুয়ে থাকবে আমার পাশে? তা না, উনি উল্টা চাপাবাজি করতেছে। আচ্ছা থাকো, শুয়ে থাকতে হবে না তোমার। তুমি সব সময় আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করো কিসের জন্য? এই নাও, শুয়ে পড়েছি, জড়িয়ে ধরো। এখন কেমন হবে দেখো তো? অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, অযথা তুমি আমার সাথে শুধু কথা বাড়িয়ে দাও। আপনার তো আবার কোনো ক্ষতি হয়ে যায়নি? আমাকে আবার না বলে শুয়ে থাকেন না, বলেন কিছু হইলে। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয়নি, আর আমি তাদেরকে ধ্বংস করে এসেছি, কিন্তু একজনকে ধ্বংস করতে পারিনি। তাদের রাজ্যে চলে গিয়েছে, আর আমার সেখানে প্রবেশ করা নিষেধ। যাই হোক, এখন অনেকটা তাহলে চিন্তা মুক্ত হয়ে গেলাম। আমাদের পরিবারে আর কোনো ঝুঁকি আসবে না তাহলে। আসবে না বলতে আসবে, কিন্তু অনেক দেরি আছে। কখন যে আসবে জানি না, তার জন্য আমাদের আগাম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বলা তো যায় না কখন কোন পাশ থেকে আক্রমণ করে। সেটা একদম ঠিক বলেছেন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো সব সময়, তাহলে দেখবেন কোনো ক্ষতি হবে না আমাদের। হ্যাঁ, আল্লাহ তাআলার উপর ভরসা করলেই তো সব সমস্যার সমাধান চলে আসবে। আর ধৈর্য ধরতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, অনেক গল্প হয়ে গেল, এখন শুয়ে থাকেন, ঘুমিয়ে পড়েন। আর কথা বলতে হবে না, মাথা ব্যথা করবে পরে। আমার ঘুম আসবে না। এখন আমি তোমার সাথে গল্প করার জন্য আম্মুকে তখন কথায় কথায় কাটিয়ে দিয়েছি। আম্মুকে দেখে অনেক ক্লান্ত লাগতেছে, তাই। বাটপারি করার একটা সীমা আছে। আম্মুর সাথে একটু গল্প করতাম, আম্মুর মাইন্ডটা ফুরফুরে হয়ে যায় তো, তাই না? কিন্তু আম্মুকে অনেক ক্লান্ত লাগতেছে তো, তাই আম্মুকে ঘুমের জন্য আমি এই বাহানা করেছি। আম্মুকে ঘুমানো শেষ করলে তারপর কি আড্ডা দেব?
তারপর ওনার সাথে গল্প করতে করতে কখন যে একজন অন্যজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাও বুঝতে পারিনি। একদম ঘুম ভেঙেছে সকালে। সকালে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যাইতেই দেখি যে উনি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কোনো মতে ওনার হাতটা সরিয়ে দিতে যাব, দেখি উনি আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার মানে এখানে এখন জেগে আছে। তাই ওনাকে ডিস্টার্ব না করে আরো কিছুক্ষণ শুয়ে রইলাম। কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পর না, আর থাকা যাবে না, কারণ সকালের জন্য কিছু তৈরি করতে হবে। আবার আজকে ঈদের দিন বলে কথা, উনি আবার নামাজে যাবে, তার আগে কিছু মিষ্টান্ন তৈরি করা যাক। তাই জোর জবরদস্তি করে বিছানা থেকে উঠে আসলাম আর ওনাকে গোসল করার জন্য বলে আসলাম। এসে দেখি আম্মু আগে ভাগেই উঠে রান্না করে ঘরে চলে এসেছে। আমি তো আম্মুকে দেখে অবাক। আম্মু এত সকালে ঘুম থেকে উঠে পড়েছে আজকে? আম্মু, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন যে আজকে? আজকে তো আপনার দেরিতে ওঠার কথা। ঘুম ভেঙেছে একদম ভোরে, তাই আর পরে ঘুমাতে যায়নি, বিছানায় চলে আসলাম। ঈদের দিন একটু তো অন্যান্য আইটেম তৈরি করতে হবে, আর আইটেমগুলো তৈরি করতে এত সময় লাগে, তাই রান্না করে চলে এসেছি। কি বলেন? আপনি সেই ভোরের সময় থেকে এখনো রান্না করা আছেন? আপনি এখান থেকে চলে যান, আর বাকি আইটেমগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি চলে যাব না, তুমি আমার সাথে যোগ দাও। দুজন তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে তারপর বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করে আসবো আজকে মুক্ত বাতাসে। কথাটা একদম মন্দ বলেনি আম্মু, তুমি ঠিক বলেছ একদম। তাহলে তাড়াতাড়ি হাতাহাতি কাজগুলো শেষ করে দিই। তারপর কাজগুলো শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি উনি বিছানার সাথে মাত্র উঠে পড়েছে, আর ওনাকে খুব তাড়া দিয়ে গোসলখানায় পাঠিয়ে দিলাম। উনি গোসল করে বেরিয়ে এসে ঈদগাহ মাঠে চলে গেলেন। আর এদিকে আমি আর আমার শাশুড়ি আম্মু আমাদের হাতের যাবতীয় কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। এখন উনি নামাজ থেকে আসার পর খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুরতে বেরোবো মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে। তারপর বেশ কিছুক্ষণ পরে উনি নামাজ শেষ করে বাসায় চলে আসলেন আর ফ্রেশ হয়ে নিলেন। তারপর তিনজনে একসাথে বসে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তাহলে চলেন এখন বাইরে একটু হাঁটাচলা করে আসি। বিকেলে যাব, এখন গিয়ে লাভ নাই, এখন অনেক রোদ। তাহলে আপনাকে আর যেতে হবে না, আমরা যাচ্ছি, আপনি বাসায় শুয়ে থাকেন। কি বলো এসব? আমিও যাব। আমি যাব, তুমি যাব, সবাই যাব। তারপর তিনজনে বাসা থেকে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর আজকে মন খুলে আড্ডা দিতে যাচ্ছি। কি আনন্দ বলার বাহিরে। তিনজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি আমাদের সামনে উপস্থিত। আর গাড়িতে থাকা লোকটিকে দেখে তো আমরা অবাক। আমরা এটার জন্য কেউ কখনো প্রস্তুত ছিলাম না, কিন্তু কি আর করার, ভাগ্য তো মেনে নিতেই হবে। তারপর লোক হঠাৎ উধাও হয়ে গেলেন। আমরা বেশি কিছু চিন্তা না করে হাঁটতে লাগলাম। মাহিন তো সাথে আছে, তাহলে ভয় কিসের? আজকের মতো গল্প শেষ করে দিলাম। আবারও দেখা হবে পরের সিজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।